কিসের বিয়ে? আমি তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করব কিভাবে? আর আমাদের তো একটা সন্তানও আছে, তাকে রেখে আমি কিভাবে অন্য কাউকে বিয়ে করব? তুই এখনো আমার সাথে নাটক করতেছস। দাঁড়া, তোকে আমি এখনই প্রমাণ দিচ্ছি। এরপর পকেট থেকে মোবাইলটা বের করে ফারিয়াকে তাদের বিয়ে করার ভিডিও দেখালাম। ফারিয়া তো অবাক, কিভাবে, কি করে সম্ভব? তখন ফারিয়া বলল, আমাদের এখনো ডিভোর্স হয় নাই, তাই আমি তোমার স্ত্রী। তুমি আমাকে তাড়িয়ে দিতে পারো না, আমি এই বাসায় থাকবো। আমি ফারিয়ার গালে কষিয়ে একটা থাপড় দিলাম। তারপর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম। তারপর বললাম, তোর কোন বাবা আছে নিয়ে আয়, আমি তোকে এই বাড়িতে ঢুকতে দেব না। তোর এই নোংরা শরীর নিয়ে কোন অধিকারে আমার বাড়িতে ঢুকবি? তোর থেকে বাজারের পতিতাও ভালো, তারা টাকার জন্য দেহ বিক্রি করে, আর তুই নিজের চরিত্র খারাপ বলে জামাই রেখে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছিস। তোর কোনো মাপ নাই, বাইর হয়ে যা আমার বাড়ি থেকে। আর অপেক্ষা করিস, তোর জন্য অনেক বড় একটা উপহার অপেক্ষা করতেছে। আমি থানায় তোর নামে মামলা দিব। তোকে যদি আমি 14 শিখের ভাত না খাইয়েছি, আমার নামও ফারিয়া না। তুই পারলে আমার কোনো একটা চুল সোজা করিস। তারপর ফারিয়া চলে গেল, আর আমি রান্না করতে থাকলাম। এরপর রান্না শেষ করে ভাই আর ছেলেকে ডাকলাম, আর সবাই মিলে সকালের নাস্তা করলাম। আমি সিফাতকে বললাম, আতিফকে দেখে রাখিস, আমি একটা কাজে যাচ্ছি। এরপর আমি আমার কাজে চলে যেতে লাগলাম। অন্যদিকে ফারিয়া সাইফুলের সেই ভাড়া বাড়িতেই আছে। সে ভাবছে সাইফুল ফিরবে, কিন্তু পাখি যে আর ফিরবে না। ফারিয়া ভাবতে থাকে, এখন সে কি করবে? বাবার বাড়িতেও তার ঠাঁই হলো না। ফারহানের সাথে অভিনয় করে বাড়িতে ঢুকতে চাইল, সেটাও পারলো না। হাতে টাকাও নাই, এখন কি করবে? এইসব ভাবতে ভাবতে ফারিয়া ঘুমিয়ে গেল। ফারিয়া ঘুম ভাঙলো তার মোবাইল বাজার কারণে। কে যেন বারবার কল দিচ্ছে। সে ভাবলো হয়তো সাইফুল কল দিয়েছে, তাই তাড়াতাড়ি কলটা ধরলো। কল ধরতেই একজন বলতে লাগলো, আপনি কি মিস ফারিহা? জি, আমি ফারিয়া। আপনি কে? আমি কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আপনার জন্য একটা পার্সেল এসেছে। আপনার ঠিকানা দিন, আমরা আপনার বাসায় গিয়ে দিয়ে আসব, নাকি আপনি এসে নিয়ে যাবেন? কে পাঠিয়েছে? তার নাম কি? তার নাম সাইফুল লেখা আছে। আমি এখনই আসছি, আপনারা রেডি থাকুন। ফারিয়া আর 1 মিনিটও দেরি করলো না, তাড়াতাড়ি গেল কুরিয়ার সেন্টারে। সেখান থেকে পার্সেলটি বাসায় নিয়ে আসলো। ফারিয়া ভাবতেছে, মনে হয় সে আমার জন্য ভালো কিছু পাঠাইছে। আমি জানি সাইফুল আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া সে থাকতে পারবে না। আমাকে রাগানোর জন্য এইসব সকালে লিখে বাহিরে গেছে, এখন রাগ ভাঙাইতে গিফট এইভাবে দিয়েছে। এইসব ভাবতে ভাবতে পার্সেলটা আনবক্স করতে লাগলো। যখন এই পার্সেলটা সম্পূর্ণ আনবক্স করা শেষ হলো, তখনই ভিতরে থাকা জিনিসটা দেখে ফারিয়া চিৎকার দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। কারণ পার্সেলের ভিতরে একটা হাত, সেটার কবজি রেখে বাকি অংশগুলো করে কেটে কবজির নিচে সাজিয়ে দিয়ে তারপর ওপরে হাতের কবজিটা দিছে। আর ফারিয়া সেটা দেখে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটু পর ফারিয়া নিজে নিজে জ্ঞান ফিরলো, আর সে দেখতে পেল রুমের ফ্লোর রক্ত দিয়ে ভরে গেছে। মনে হচ্ছে এইমাত্র কেউ কেটে পার্সেল করে দিয়েছে। ফারিয়া ভাবতেছে, কার হাত এটা, আর সাইফুল কেন এইটা আমাকে পার্সেল করে দিল? ফারিয়া ভেবেই পাচ্ছে না কি হচ্ছে তার সাথে। অন্যদিকে আমি ফারিয়াকে সাইফুলের নামে পার্সেলটা পাঠিয়েছি, কিন্তু সে জানেই না। সে ভাবছে সাইফুলে পাঠিয়েছে, আর বিয়ের পরের দিন সাইফুল তাকে রেখে চলে গেছে। কিন্তু সেই দিন সাইফুল ফারিয়াকে রেখে চলে যায়নি। বিয়ের পরের দিন সকালে আমার লোকেরা সাইফুলকে তুলে নিয়ে আসছে, আর ফারিয়ার টেবিলে যে চিঠিটা পেয়েছে সেটা আমার হাতে লেখা, কিন্তু সেটা বুঝতে পারেনি। আমি আজকে সাইফুলের একটা হাত কেটে ফারিয়াকে পার্সেল পাঠিয়েছি, কারণ পরকীয়ার শাস্তি কি তা সাইফুলকে আমি বন্ধ একটা ঘরে দিতেছি। আমি যখন এক কোপে ওর হাত কেটে ফেলি, তখন সাইফুল যন্ত্রণায় অনেক চিৎকার করে, কিন্তু আমি যেই ঘরে তাকে আটকে রেখেছি সেই ঘরে আশেপাশে কোনো মানুষ নেই। সাইফুল যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে অনেকবার। তারপর তাকে আবার জ্ঞান ফিরিয়েছি। আমার রাগ এখনো কমে নাই, তাই আবার সাইফুলের কাছে গেলাম। আমাকে থেকে সাইফুল বলল, ফারহান, আপনি আমার বাপ লাগেন, তারপরও আমাকে আর কষ্ট দিয়েন না, আমাকে আর কেন শাস্তি দিয়েন না। আমি আর কোনো দিন এই ভুল করব না, আমার জীবনটা ভিক্ষা দিন। তোকে আমি ছেড়ে দেব, তুই পারলে আমার ছেলের চোখ থেকে তার মায়ের খারাপ চরিত্রটা সরিয়ে দে। আমার ভাইয়ের মন থেকে তার মায়ের মতো ভাবের সম্মানটা এনে দে। আমার সাজানো গোছানো সংসারটা ফিরিয়ে দে, আমার বাবা মাকে ফিরিয়ে দে।
এইটা বলে আমি টেবিলে থেকে একটা কাটার নিয়ে সাইফুলের একটা আঙ্গুল করলাম। সাইফুল আবার যন্ত্রণায় চিৎকার করতে থাকলো। আমার মন বলতেছে ওরে মেরেই ফেলতে, কিন্তু আমি ওরে এইভাবে মারবো না, তিলে তিলে মারবো। একটা হাত কেটে ফারিয়াকে পার্সেল করে পাঠিয়েছি, এখন ওর আঙ্গুলগুলো কেটে পার্সেল করে পাঠাবো। সাইফুল যে এত যন্ত্রণায় চিৎকার করছে সেই দিকে আমার একটু মায়া হচ্ছে না, বরং তাকে মেরে ফেলতে ইচ্ছে করতেছে। এরপর আমি ওর সবগুলো আঙ্গুল ফেললাম আর সে অজ্ঞান হয়ে গেল। আমি আবার সেইগুলো একটা পার্সেল বানিয়ে ফেললাম কালকে ফারিয়াকে দিব বলে। এরপর সেইগুলো ফ্রিজে রেখে আমি আবার লোকদের বললাম ওই জেগে গেলে ওর কাটা জায়গাতে মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে দিবি, যেন সে ছটপট করে কিন্তু মারা না যায়। আমার লোকরা বলল ঠিক আছে ভাই, কিন্তু এত কষ্ট না দিলে কি হয় না? আমি ধমক দিয়ে বললাম সাইফুলের যতই কষ্ট দেই ওর জন্য তা কম হয়ে যাবে। তোরা জানোস না যে আমার কত বড় ক্ষতি করছে? তোদের সেটা বললাম সেটাই করিস। ওরা বলল ঠিক আছে ভাই। এরপর আমি সেখান থেকে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার ছেলে আতিফের অনেক জ্বর আসছে, আর জ্বরের ঘরে সে মামা বলে ডাকতেছে। ছেলের এই অবস্থা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। আজ আমার ছেলেটাই কত অসহায় একজন ছলনাময়ী নারীর কারণে। ফারিয়া এমনটা না করলে পারতো। আমার কথা না হয় বাদ দিলাম, আমার সন্তানের কথা চিন্তা করে সে থেকে যেতে পারতো। ফারিয়ার ওপর তখন অনেক রাগ হইতেছিল। মনে মনে বলতেছিলাম আগে সাইফুলের শিক্ষা দিই, তারপর ফারিয়ার জন্ম শিক্ষা দিব, যেন কোনো মেয়ে আর এইসব করার সাহস না পায়। আমি ছেলের এত জ্বর দেখে সিফাতকে বললাম আতিফের এত জ্বর আসছে, তুই আমাকে কল দিবি না? ভাইয়া, তোমাকে আমি অনেকবার কল দিয়েছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ পেয়েছি। আর আতিবও শুধু মামা বলে চিৎকার করতেছে, কি করব ভেবেই পাইনি। ও, আমার মোবাইলে চার্জ ছিল না। তুই এক কাজ কর, ডাক্তার চাচাকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি, যা। সিফাত তাড়াতাড়ি ডাক্তার ডাকে চলে গেল। আমি ছেলের মাথায় জলপট্টি দিতে থাকলাম। একটু পর ডাক্তার আসলো আর আতিফকে দেখে ঔষধ দিয়ে গেল আর বলল ওর মা কোথায়? ছেলেটা যখন এতই মামা করছে, ওর মায়ের কাছে নিয়ে যাও, দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওর মা মারা গিয়েছে চাচা। মিথ্যা বললাম, কারণ কিভাবে বলবো যে ওর মা অন্য ছেলের সাথে পরকীয়াতে লিপ্ত হয়ে সেই ছেলের হাত ধরে চলে গেছে? সরি, আমি জানতাম না। সমস্যা নেই চাচা। তারপর ওনাকে টাকা দিয়ে বিদায় করে দিলাম আর ছেলেকে দেখাশোনা করার জন্য একটা লোক খুঁজতে থাকলাম। আমি ভাবলাম যে আমি খুঁজলে তো পাবো না, একটা কাজ করি, অনু আপুকে কল দিয়ে দেখি ওনার পরিচিত কেউ আছে নাকি। যেই ভাবনা সেই কাজ, অনু আপুকে কল দিলাম। আপু কল ধরলো, তারপর ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। এরপর বললাম অনু আপু, আমার একটা কাজের লোকের দরকার। ছেলেটার অনেক জ্বর, আমিও তেমন বাড়িতে থাকি না, এখন ওরে দেখে রাখার জন্য একজন দরকার। আপনার পরিচিত কেউ কি আছে? আমার পরিচিত তো কেউ নাই ভাই। একটা কাজ করি, মিমকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দে আতিফকে দেখে রাখার জন্য। আর ওর সামনে এসএসসি পরীক্ষা, তুমি একটু সময় পেলে পড়া বুঝিয়ে দিও। ঠিক আছে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে বোকা, ধন্যবাদ দিতে হবে না। এরপর আমি কল কেটে দিলাম আর সিফাতকে বললাম আতিফকে দেখে রাখিস, আমি একটু আসতেছি। এটা বলে মিমকে নিয়ে আসতে চলে গেলাম। কিছুক্ষণ পর অনু আপুদের বাসায় গেলাম আর মিমকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। মিম সারা দিন আমার ছেলেকে দেখে শুনে রাখবে আর বিকেলে চলে যাবে। অনু আপুর এই সাহায্যের কথা আমি কখনোই ভুলবো না। আমি মিমের কাছে বাড়ির দ্বিতীয় চাবি দিলাম, যেন যখন ইচ্ছা বাড়ির দরজা খুলতে পারে। আর সিফাতকে বলে দিয়েছি মিমের যখন যা লাগবে তা যেন এনে দেয়। আর সিফাতও এবার এসএসসি দিবে, তাই মিমের সাথে যেন পড়তে বসে আর আতিফকে দেখে রাখে। তারা দুজন বলল ঠিক আছে। সত্যি ওর মতো ছোট ভাই পেয়ে আমি গর্বিত। এমন একটা ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি তাদের বাসায় রেখে আবার চলে আসলাম সেখানে যেখানে সাইফুলকে আটকে রেখেছি। আমি আমার লোকদের বললাম যেটা বলেছিলাম সেটা করেছিস? হ্যাঁ ভাই, করেছি। ওই সেই যন্ত্রণাতে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি রুমে গিয়ে পানি দিয়ে ওরে উঠাইলাম। আমাকে দেখে সাইফুল বলল ভাই, তুই আমাকে মেরে ফেল, কিন্তু এতটা কষ্ট দেইস না, আমি আর সহ্য করতে পারছি না। তোকে তো আমি এভাবে মারবো না, তোকে আমি তিলে তিলে সর্বোচ্চ যন্ত্রণা দিয়ে মারবো। তোর জন্য আজ আমার ছেলে জ্বরে মামা বলে চিৎকার করতেছে, কিন্তু ওর মাকে পাচ্ছে না। তুই ভাবলি কি করে তোকে আমি এমনি মেরে ফেলবো? আমার কথা শুনে সাইফুল কান্না করতে থাকলো। আমি আর ওরে কিছু বললাম না, সেখান থেকে বাইরে চলে আসলাম। আর আমার লোকদের বললাম আজ রাতে ফারিয়াকে তুলে নিয়ে আসবি আর সাইফুল রে আজকে আর কোনো শাস্তি দিবি না।
ওরা বলল ঠিক আছে ভাই। সব প্ল্যান করে ওদের সব বুঝিয়ে দিয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি তাড়াতাড়ি বাসায় আসলাম। এসে দেখি মিম বাড়ি যাওয়ার জন্য বসে আছে। আমি মিমের কাছে যেতে মিম বলল, স্যার এত দেরি করলেন যে? দেখেন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাব কিভাবে? তুমি চিন্তা করো না, আমি আসি তো, তোমাকে আমি বাড়িতে দিয়ে আসবো। তো এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলেন। আমি মনে মনে ভাবতে থাকলাম, বাহ বাহ, সেই ছোট্ট মেয়েটা এখন এত চালু হয়ে গেছে। আজ আমাকে এভাবে বলে নিজে নিজে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে মিম বলে, স্যার আপনি এইভাবে হাসছেন কেন? এমনি। স্যার আমি তো শুনেছি পাগলরা এমনি হাসে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি ধমক দিয়ে মিমকে বললাম, এই বজ্জাত মেয়ে, আমি পাগল হতে যাব কেন? আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? মিম আমার ধমক খেয়ে একদম চুপ হয়ে গেল। বাড়ি যাওয়ার আগ পর্যন্ত আর একটা কথা বলে নাই। এরপর ওরে বাড়িতে নিয়ে গেলাম আর বাড়িতে রেখে আসার সময় বলল, স্যার আপনি অনেক পচা। আমি আবার হাসতে থাকলাম আর বাড়িতে আসার জন্য রওনা দিলাম। বাড়িতে এসে দেখি রাত 8টা বাজে। আমি আমার লোকদের কল দিলাম আর জিজ্ঞাসা করলাম, কিরে কাজ হয়েছে? না ভাই, এখনো হয় নাই, আমরা এখন যাচ্ছি। তাড়াতাড়ি যা আর ধীরে সুস্থে কাজ করবি, যেন কোনো ঝামেলা না হয়। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আজকেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, কাজ হয়ে গেলে আমাকে কল দিবি। ঠিক আছে ভাই। এরপর আমি কল কেটে দিলাম আর ছেলেকে খাবার খাওয়ার জন্য আমার আর সিফাত খাবার খাইলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন কল আসবে, কখন কল আসবে। রাত প্রায় 1টা, হঠাৎ আমার মোবাইলে বেজে উঠলো। আমি তাড়াহুড়া করে কল ধরলাম। এরপর ওরা যা বলল তা শুনে ওরা বলতে থাকলো, ভাই, যাকে তুলে আনতে বলেছেন সে তো এই বাসায় নেই। নেই মানে? ভালো করে খুঁজে দেখ, রুমে আছে। আচ্ছা, না থাকলে তোরা চলে আয়, দেখি সে কোথায় আছে। এরপর কল কেটে দিলাম আর ভাবতে থাকলাম সে কই যাইতে পারে আর কই থাকতে পারে। আর এখন তো অনেক রাত, এখন আর খুঁজবো না, কাল সকালে খোঁজ নিয়ে দেখবো সে কোথায় আছে, সেখান থেকেই তুলে নিয়ে আসবো। এইসব ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে আমার ছেলে আতিফের ডাকে ঘুম ভাঙলো। আমি বললাম, কি হয়েছে বাবা, ডাকতেছো কেন? আব্বু দেখো, বাইরে কে যেন এসেছে, তোমাকে ডাক দিতে বলতেছে। আমি শোয়া থেকে উঠে বাইরে গিয়ে দেখি 2জন লোক দাঁড়িয়ে আছে, যাদের আমি ফারিয়ার পেছনে লাগিয়ে রাখছি, যারা আমাকে সব সময় ওর খবর দেয়। তারা আজ আমার বাসায় এসেছে। তাদের দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি ওদের বললাম, জাকারিয়া, রাশেদ, তোরা এখানে আমার বাড়িতে, আর তোদের দেখে চিন্তিত মনে হচ্ছে কেন? ভাই অনেক বড় ঝামেলা হয়ে গেছে, ফারিহা আপু তো কাল রাতে বাড়িতে ফেরার সময় করেছে। কি? হ্যাঁ আপু, কালকে অ্যাক্সিডেন্টে অনেক রক্ত বয়ে গেছে শরীর থেকে, মনে হয় বাঁচবে না। কোন হাসপাতালে আছে হয়? তারপর ওরা আমাকে হাসপাতালের ঠিকানা দিল। আমি সিফাতকে বললাম, এই সিফাত, তুই একটু আতিফকে দেখে রাখিস তো, একটু পর মিম আসবে, তখন বাইরে যাইস, আমি একটু আসতেছি। ঠিক আছে ভাইয়া। আমি আর একটা মুহূর্তের জন্য দেরি করলাম না, তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। যে করে হোক ফারিয়াকে বাঁচাতে হবে। আমার কাছে হয়তো সে খারাপ, কিন্তু সে আমার ছেলের মা, আর মা কখনোই সন্তানের কাছে খারাপ হয় না। ফারিয়াকে আমার বাঁচাতেই হবে। মুহূর্তের মধ্যে ওর উপর থেকে আমার সকল রাগ, সব প্রতিশোধ নেওয়ার ইচ্ছা চলে গেল। আমার একটা চিন্তা, ওরে আমার বাঁচাতেই হবে, না হলে আমার ছেলেটায় মা ছাড়া হয়ে যাবে, যে সে কখনো মা বলে কাউকে ডাকতে পারবে না। আমি কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চলে আসলাম। রাশেদকে জিজ্ঞাসা করলাম, ফারিয়া কোথায়? ভাই আমি তো জানি না কোথায়, কালকে আপুকে অপারেশন কথা বলছিল, কিন্তু তার কেউ ছিল না বলে অপারেশন করেনি। তোরা কোন করছিস? তোরা বলতে পারলি না আমরা ওর পরিচিত, আপনারা অপারেশন শুরু করেন, টাকা যা লাগে আমি দিতাম, আর আমাকে কল দেস নাই কেন? ভাই, হঠাৎ করে আপনার কি হলো? আপনি ওরে মারতে চান তো এখনই মারা যাবে, আপনাকে আর ফাঁসিতে পারবে না। তোরা হয়তো ভুলে গেছিস যে সে আমার ছেলের মা। আমি তাকে শাস্তি দিতে চাইছি, মেরে ফেলতে চাইনি। এখন তাড়াতাড়ি কাউন্টারে জিজ্ঞাসা কর কালকের রোগী কোথায়। ওরা 2জন চলে গেল। তারপর এসে বলল, ভাই কালকে নাকি ফারিয়া আপুর অপারেশন হয়েছে, সে এখন 105 নাম্বার কেবিনে আছে। আমি তাদের আর কোনো না শুনে দৌড়ে উপরে গিয়ে 105 নাম্বার কেবিন খুঁজতে থাকলাম। ওরাও আমার পিছে পিছে দৌড়ে আসলো আর 2জন 2 দিকে গিয়ে খুঁজতে থাকলো। একটু পর জাকারিয়া আমাকে ডাক দিল। ভাই পেয়ে গেছি, তাড়াতাড়ি আসেন। আমি দৌড়ে সেখানে গেলাম। আমি ভিতরে ঢুকতে যাব, তখন নার্স বলল, এই যে
আপনারা রোগীর কেবিনে কেন ঢুকছেন? নার্স, উনি আমার স্ত্রী। আমি জানতাম না সে কালকে অ্যাক্সিডেন্ট করে এই হাসপাতালে আছে। দয়া করে আমাকে ঢুকতে দিন। দেখুন, ওনার অবস্থা ভালো না। এই অবস্থায় ভিতরে যাওয়া ঠিক হবে না। শুধু একবার তাকে দেখে চলে আসবো। একজন ভিতরে যান, কিন্তু কোনো কথা বলবেন না। ওকে, শুধু আমি একাই যাব। এরপর আমি ভিতরে গেলাম। গিয়ে দেখি ফারিয়ার শরীরটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, মুখে না জায়গায় ব্যান্ডেজ করা। আজ তাকে দেখে অনেক মায়া হচ্ছে। আজ তার চেহারার সৌন্দর্য নাই। সুস্থ হয়ে গেলেও আর আগের মতো তার চেহারার সৌন্দর্য থাকবে না। আমি ওর পাশে বসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। আমি ওর এইভাবে দেখে সহ্য করতে পারতেছি না। যতই সে খারাপ কাজ করুক, তাকে তো আমি একদিন হলেও ভালোবেসেছি। তার সাথে 60টা বছর সংসার করছি। কিভাবে ওরে এই অবস্থায় দেখে কষ্ট না পেয়ে থাকি? এইসব চিন্তা করতেছি, আর তখন ওই নার্স আসলো। আমাকে কান্না করতে দেখে বলল, স্যার, কান্না করবেন না। কিছু করার নেই। ওনার অতিরিক্ত গাড়ির ধাক্কা লাগার কারণে দুটো পাই একদম ভেঙে গিয়েছিল। ডাক্তার সাহেব দেখেছে পা দুটো রাখলে তার পাগুলো পচে যেতে পারে, তার কারণে ওনার মৃত্যু হতে পারে। তাই পা দুটো কেটে ফেলেছে। কি বলছেন এইসব? ওর পা কেটে ফেলে দিছে? কেন, আপনি দেখেননি? না, আপনি কি বলছেন এইসব? নার্স ওর পায়ের উপর থেকে কাপড়টা তুলে দিয়ে বলল, এই দেখুন, ওনার পা দুটো কেটে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আমি দেখে আরো কান্না করে দিলাম। নার্স বলল, স্যার, কান্না করবেন না, তাহলে রোগীর সমস্যা হবে। সে এখন বিপদমুক্ত, কিন্তু দুঃখের বিষয় তার পাগুলো আমরা রাখতে পারিনি। সব সৃষ্টিকর্তার ইচ্ছে। এক কাজ করুন, আপনি এখন বাহিরে যান। রোগীর জ্ঞান ফিরলে আমি আপনাকে ডাকবো। প্লিজ আমি ওর পাশে আর কিছুক্ষণ থাকি। আমি কান্না করব না, কোনো শব্দও করব না, শুধু বসে থাকবো। ঠিক আছে, থাকুন, কিন্তু কোনো শব্দ করবেন না। আমি ওর পাশে বসে আছি আর অপেক্ষা করছি কখন ওর জ্ঞান ফিরবে। আমি কখনো ভাবি নাই ফারিয়া এত বড় একটা শাস্তি পাবে। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। বসে থাকতে থাকতে 2টা ঘন্টা পার হয়ে গেল। ওর স্যালাইন শেষ হয়ে গেছে। নার্স আরেকটা স্যালাইন লাগিয়ে দিল। এখনো ফারিয়ার জ্ঞান ফিরেনি। আমার মোবাইলটা হঠাৎ বেজে উঠলো। আমি তাড়াতাড়ি পকেট থেকে বের করে কল ধরলাম, কারণ শব্দ হচ্ছে, ফারিয়ার সমস্যা হবে। আমার ছোট ভাই কল দিছে। কল ধরতেই মিম বলল, স্যার, আমি শিফাত না, মিম। আপনার জন্য আমরা খাবার নিয়ে বসে আছি, তাড়াতাড়ি বাসায় আসুন। আমি একটু দূরে আছি, তোমরা 3জন খাবার খেয়ে নাও আর আতিফের খেয়াল রেখো। আমি আজ রাতে নাও ফিরতে পারি। তুমি তাড়াতাড়ি বাসা চলে যেও। আমি কল কেটে আবার ফারিয়ার পাশে এসে বসে পড়লাম। দেখতে দেখতে আরও 1 ঘন্টা পার হয়ে গেল। এখনো ফারিয়া চোখ খুলেনি। আমি তার পাশে বসে আছি। রাশেদ আর জাকারিয়া গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসলো, কারণ আমি দুপুরে কিছুই খাইনি। এখন প্রায় বিকেল হয়ে গেছে। ওরা আমার জন্য খাবার এনে বলল, ভাই, আমি আপুর পাশে বসি। বাইরে জাকারিয়া আপনার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে কিছু খেয়ে নিন। আমারও অনেক খিদা লাগছে। খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও খাবার খাইতে গেলাম, কারণ আর সহ্য করতে পারছি না। আমি জাকারিয়াকে গিয়ে বললাম, জাকারিয়া, নার্সকে বল ফারিয়াকে দেখতে। রাশেদকে নিয়ে আয়, সেও সারাদিন কিচ্ছু খায়নি। জাকারিয়া আমার কথা মতো সেটাই করলো। রাশেদকে নিয়ে আসলো। তারপর 3জন মিলে খাবার খাওয়া শুরু করলাম। আর এমন সময় নার্স এসে বলল, স্যার, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে ফারিয়ার কাছে গেলাম। গিয়ে দেখি ফারিয়া চোখ মেলে ওপরের দিকে তাকিয়ে আছে। আমি ওর পাশে বসতেই আমাকে দেখেই কেঁদে দিল। মুখে অক্সিজেন মাস্ক, তাই কিছু বলতেও পারতেছে না। কিন্তু আমি দেখে বুঝতে পারতেছি সে আমাকে আজ অনেক কিছুই বলতে চায়। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, তুমি কান্না করো না, তোমার সব কথা আমি শুনবো। আগে সুস্থ হয়ে ওঠো। আমার কথা শুনে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। আমি ওর চোখের পানিগুলো মুছে দিলাম আর ওর হাতটা আমি শক্ত করে ধরলাম আর বললাম, কান্না করো না, তাড়াতাড়ি সুস্থ হও। আতিফ তোমার জন্য অপেক্ষা করতেছে, বাড়ি যেতে হবে। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আসলো আর আমাকে বলল, স্যার, এখন আপনি একটু বাইরে যান, রোগীকে কিছু ইনজেকশন দিতে হবে। আমি উঠে আসতে যাব, কিন্তু ফারিয়া আমার হাতটা ধরে আছে অনেক শক্ত করে। ডাক্তার তা দেখে বলল, ম্যাডাম, স্যার এখনই আসবে। আপনাকে সুস্থ হওয়ার জন্য তো ওষুধ নিতে হবে, তাই না? স্যারের হাতটা ছেড়ে দিন। ডাক্তারের কথা শুনেও ফারিয়া আমার হাত ছাড়তেছে না। তাই আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমি এখানে থাকি, আপনাদের কোনো সমস্যা হবে না। ফারিয়া আমার হাতটা ধরে থাকুক, সে ইনজেকশনকে ভয় পায়। ঠিক আছে, হাত যেহেতু ছাড়ছেন না, আর কি করার।
তারপর ডাক্তার ওর 2 হাতে 2টা ইঞ্জেকশন দিল আর একটু পর ফারিয়া ঘুমিয়ে গেল। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব রোগী কতক্ষণ ঘুমিয়ে থাকবে? ডাক্তার বলল 2 ঘন্টা। নার্স ম্যাডাম আপনি একটু ওর পাশে থাকেন, আর ওই জেগে উঠলে এই যে নাম্বার, আমার নাম্বারে কল দিয়েন। ঠিক আছে স্যার। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম বাসায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে, মিমকে বাড়িতে দিয়ে আসতে হবে। একা একা গেলে রাস্তায় যদি কোনো সমস্যা হয় অনু আপু আমাকে দোষারোপ করবে। সে আমার উপকারের জন্য তার বোনকে আমার বাড়িতে পাঠিয়েছে। মিমকে ওর বাড়িতে ঠিকমতো পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। বাসায় এসে দেখি মিম বাড়িতে যাওয়ার জন্য মাত্র আমাদের বাড়ি থেকে বের হচ্ছে। আমি মিমকে বললাম, তোমাকে না তাড়াতাড়ি চলে যেতে বলেছিলাম? এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি যদি না আসতাম যেতে যেতে তোমার রাত হয়ে যেত। আন্টি তোমাকে রাত করে একা যেতে দেখলে আমাকে কি বলতো বলো তো? আপনি কোথায় ছিলেন স্যার? একটু হাসপাতালে গিয়েছিলাম। কেন, আপনার আবার কি হলো স্যার? আপনি কি অসুস্থ? না, আমার কিছুই হয়নি, একজনকে দেখতে গেছিলাম। ও আচ্ছা, কাকে দেখতে গিয়েছিলেন স্যার? এখন তাড়াতাড়ি চলো, রাত হয়ে যাচ্ছে। ওকে স্যার। তারপর আমি তাড়াতাড়ি করে মিমকে ওর বাড়িতে দিয়ে আবার বাসায় আসলাম, কারণ ছেলেটাকে সারা দিনও দেখিনি। আমার ছেলেটা আমার কলিজা। আসলে প্রত্যেক বাবার কাছেই তার সন্তান তার কলিজা। বাসায় এসে ভাই আর ছেলেকে নিয়ে মিমের রান্না করা খাবার খাইলাম, আর সিফাতকে বললাম, সিফাত আজ রাতে তোর সাথে আতিফকে রাখিস, আমি আজকে রাতে ফিরবো না, একটু কাজ আছে। কি কাজ ভাইয়া? পরে তোকে সব বলবো। বাবা আতিফ আজকে চাচুর সাথে ঘুমিয়ে থেকো। বাবা আমি একটা কাজে যাচ্ছি, আতিফকে উদ্দেশ্য করে বললাম। আব্বু, আমার আম্মু কবে আসবে? তুমি আম্মুর সাথে আর রাগ করে থেকো না, আম্মুকে ছাড়া আমার ভালো লাগে না। আসলে মা যতই খারাপ হোক, সন্তানের তার মাকে মনে পড়বেই। মায়ের অভাব যে টের পাবে সে। বাবা কখনো মায়ের শূন্যতা পূরণ করতে পারে না। মা তো মাই, তার সাথে কারো তুলনা হয় না। খুব তাড়াতাড়ি আসবে বাবা, তুমি চাচুর সাথে আজ ঘুমিয়ে যাও। এইটা বলে আমি তাদের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। তারপর আবার 105 নাম্বার কেবিনে গেলাম, যেখানে ফারিয়া আছে। গিয়ে দেখি এখন ওর জ্ঞান ফিরেনি। মোবাইলে তাকিয়ে দেখলাম 2 ঘন্টা হতে আরো 17 মিনিট বাকি আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম, কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরলো। আমি ওর হাত ধরে বসে আছি। আমাকে ফারিয়া দেখে ও অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। সে হয়তো ভাবতেছে, যাকে এত বাজেভাবে ঠকালাম সে আমার পাশে কেন, আমার এত খেয়াল রাখছে কেন। ওইদিকে আমি সাইফুলকে ছেড়ে দিছি আর ওর চিকিৎসার ব্যবস্থা করে দিছি, আর তাকে বলে দিচ্ছি এই এলাকার আশেপাশে যেন কোনো দিনও না দেখি, যদি দেখি মেরে মাটির নিচে কবর দিয়ে দিব। দেখতে দেখতে 5টা দিন কেটে গেল। আজ ফারিয়ার মুখ থেকে অক্সিজেন মাস্ক খোলা হয়েছে। আমি বাড়ি থেকে এসে দেখি ফারিয়া নার্সকে জিজ্ঞাসা করতেছে আমার কথা, আমি কোথায়। আমি ফারিয়ার কাছে গিয়ে বললাম, এই তো আমি, তুমি শান্ত হও। ফারহান দেখো না, আমার 2টা পা নেই, আমি হাঁটতে পারছি না। তুমি ওনাদের বলো না আমার পাগুলো ফিরিয়ে দিতে, না হলে আমাকে মেরে ফেলতে। আমি অন্যের কাঁধে বোঝা হয়ে বেঁচে থাকতে পারবো না। তুমি শান্ত হও, এখানে ওনাদের কিছুই করার নাই। অ্যাক্সিডেন্টে তোমার পাগুলো একদম নষ্ট হয়ে গেছিল। যদি পাগুলো রাখতো তোমার পুরো শরীর পচে যেত। তুমি এখন শান্ত হও। এটা এটা আমার সাথে কি হলো ফারহান? আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিল, এটা কি হলো? এটা তোমার ভাগ্য ছিল, কিছুই করার নাই। কান্না করো না, তুমি শান্ত হও। ফারহান এটা আমার ভাগ্যে ছিল না, এটা আমার পাপের শাস্তি। আমি যে পাপ করেছি তার শাস্তি আল্লাহ আমাকে এভাবে দিছে। দেখো, যার জন্য পাপ করেছি সে আজ আমার পাশেই নেই, যাকে আমি ঠকিয়েছি সে আমার পাশে। যারা ঠকে যায় তারা বোকা নয়, তারা বিশ্বাস করে মানুষকে, আর দিন শেষে তারাই পাশে থাকে। একটা কথা মনে রাখবা, কেউ কাউকে ঠকিয়ে কোনোদিন ভালো থাকতে পারে না, কারণ আমাদের যে সৃষ্টি করেছে সে সব দেখে, আর আমাদের পাপের শাস্তি একটু হলেও দুনিয়াতে দেয়। আমি আমার শাস্তি পেয়ে গেছি। সত্যি বলছো তুমি? কেউ কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে না। জানো, যার জন্য তোমাকে ঠকিয়েছি সে আমার সকল টাকা পয়সা নিয়ে বিয়ের পরের দিনই পালিয়ে গেছে। আজও আমার কোনো খবর নেয়নি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমাকে ঠকিয়ে। মাফ চাওয়ার মতো মুখ আমার নেই। মানুষ মাত্রই ভুল, আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, আর মাফ করে দিলে জীবন সুন্দর। কিন্তু তুমি যেই কাজগুলো করেছো সেইগুলো ক্ষমার যোগ্য না। আমি সেটা জানি,
আমি ক্ষমার যোগ্য না, তাই তো আল্লাহ আমার পাপের শাস্তি আমাকে দিয়েছে। এখন তুমি বিশ্রাম নাও, আমি একটু বাসায় যাব। ওকে। এরপর আমি ফারিয়াকে রেখে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মিম রান্না করে রাখছে। সবাই দুপুরে খাবার খেয়ে ফেলেছে, শুধু আমি বাকি। এই কয়েকদিন ঠিকমতো বাড়িতে আসি নাই, ঠিকমতো খাবার খাই নাই। ছোট ভাই আর ছেলেকে একটু সময়ও দেই নাই। ছোট ভাই আমাকে এই কয়েকদিনে অনেকবার জিজ্ঞাসা করেছে আমি কি করি, কোথায় থাকি। সারাদিন আমি ওর কিছুই বলি নাই। আমি বাসায় এসে মিমকে বললাম, মিম অনেক খিদে লেগেছে, কিছু খেতে দাও। স্যার, আপনার জন্য রান্না করে রাখছি, একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। এরপর মিম আমার জন্য খাবার নিয়ে আসলো। আর এমন সময় সিফাত আমার কাছে আসলো আর বলল, ভাইয়া তুমি সত্যি করে বলো তো, তুমি কোথায় থাকো, কি করো? যদি তুমি আজ না বলো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন তুমি আমাদের সময় দিচ্ছ না? আমি ওর দিকে চেয়ে দেখি অনেক রেগে আছে। এরকম রাখতে আমি কখনো সিফাতকে দেখিনি। বুঝলাম আজ না বললে সে কিছু একটা করে ফেলবে, তাই বললাম, ফারিয়া অ্যাক্সিডেন্ট করেছে, সে অনেক অসুস্থ, ওর 2টা পা ডাক্তার কেটে ফেলে দিছে, এখন সে পঙ্গু হয়ে গেছে, তাই ওর দেখাশোনা করতে আমি ওর পাশে এই কয়েকদিন ছিলাম। আমি ছাড়া ওর দেখার কে আছে বল? ছি ভাইয়া, তুমি এতটা নীচ? যেই মেয়ের জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি, তুমি কি তার দেখাশোনা করছো? তোমার একটুও বিবেকে আটকালো না? আমার কথা একটাবার ভাবলে না? যেই মেয়ে আমাকে চাকরের মতো অত্যাচার করেছে, যে নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য নিজের ছেলেকে ঘর থেকে বাহির করে দিয়ে পরপুরুষের সাথে রং তামাশা করেছে। ছি ভাইয়া ছি, আমার বলতেও লজ্জা লাগে। আর তুমি সেই মেয়ের কাছে আবার গিয়েছো, তার সেবা যত্ন করে তাকে সুস্থ করেছো। সিফাত মানুষ মাত্রই ভুল, ওরে আমি মাফ করে দিয়েছি, তুইও মাফ করে দে। তুমি তোমার বউকে মাফ করে দিতে পারো, কিন্তু আমি কখনো পারবো না, কারণ আমার চোখে সে একটা খুনি, একটা পতিতার থেকেও নিকৃষ্ট মেয়ে। যদি সে আবার বাবা মাকে ফিরিয়ে এনে দিতে পারে, আমার চোখ আর মন থেকে তার সেই উলঙ্গ শরীরের কথা মুছে দিতে পারে, যদি অন্য পরপুরুষের সাথে শারীরিক সম্পর্কের চিত্র আমার মন থেকে মুছে দিতে পারে, তাহলে আমি তাকে মাফ করে দিব। আমি মাথাটা নিচু করে বললাম, তুই যা বলছিস সব সত্যি, কিন্তু এইগুলো আর ফিরে পাওয়া সম্ভব না। যদি ফিরিয়ে এনে দিতে না পারো, তাহলে তাকে মাফ করলা কিভাবে? তোমার কি একবারও আমার কথা মনে হলো না আমি মাফ করতে পারবো কিনা? আচ্ছা, আমার কথা না হয় বাদ দিলাম, আমার মরা বাবা মায়ের কথাও মনে পড়লো না? ছি ভাইয়া, তোমাকে আমার ভাইয়া বলতেও এখন লজ্জা করে। আচ্ছা, এইসব বাদ, তোমার যে একটা ছেলে আছে, সে যে ওই দিন বলছিল যে তার মা তার স্যারের জন্য তাকে অনেক মাইর দেয়, এটাও কি তুমি ভুলে গেছো যে নিজের সন্তানকে পরপুরুষের জন্য অত্যাচার করে তাকে তুমি কিভাবে মাফ করে দিলে ভাইয়া? তোমার মতো ভাইকে আমি ঘৃণা করি। তুমি থাকো তোমার নষ্ট বউ নিয়ে, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। দরকার হলে ভিক্ষা করে খাবো, তারপরও বাবা মার খুনির সাথে এক ছাদের নিচে থাকবো না। আমি মাথা নিচু করে বসে আছি, কারণ আমার ভাই যা বলছে তা সব সত্যি। আমি কিভাবে পারলাম ওর মতো একটা মেয়েকে মাফ করে দিতে? এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। আমার ভাই ওর রুমে চলে গেল আর সব জামা কাপড় গুছিয়ে নিয়ে বাইর হয়ে যাচ্ছিল। তখন মিম সিফাতকে ধরে বলল, সিফাত, তুমি কি পাগল হয়ে গেছো? কেউ কি ভাইয়ের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়? স্যার, আপনি ওরে একটু বুঝিয়ে বলেন, আপনাকে ছাড়া ওর আর কে আছে? সিফাত, তুই বাড়ি থেকে কোথাও যাবি না। আমি কথা দিচ্ছি ফারিয়াকে কোনো দিনও আমাদের বাড়িতে আনবো না। ও এখন মোটামুটি সুস্থ, ওরে তার বাবার বাসায় দিয়ে আসবো, আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দিব। মিম, তুমি ওর ব্যাগটা নিয়ে ওর রুমে দিয়ে আসো। সিফাত, দাও ব্যাগ দাও। এরপর মিম ওর থেকে ব্যাগ নিয়ে ওর রুমে রেখে আসলো। আমি আর খাবার খাইলাম না, হাতটা ধুয়ে চলে আসলাম হাসপাতালে। তারপর ফারিয়ার কেবিনে গেলাম। আমাকে দেখে ফারিয়া বলল, এত তাড়াতাড়ি চলে আসলা? জামা কাপড়ও পাল্টাওনি, খাবারও তো মনে হয় খাওনি। এমনেই আর খাবার খেয়ে এসেছি, মিথ্যা বললাম। দেখে তো মনে হচ্ছে খাওনি। খেয়েছি। আচ্ছা ফারিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। করো। তুমি কি সাইফুলকে ভালোবাসতা? ফারিয়া মাথাটা নিচু করে চুপ হয়ে গেছে। দয়া করে আমাকে সত্যিটা বলো প্লিজ। সত্যি বলতে আমি ওরে ভালোবেসে ফেলেছিলাম, তাই তো
স্বামী ছেলে সংসার রেখে ওর হাত ধরে চলে আসছিলাম, কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে। আমাকে বিয়ে করে আমার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। যদি সে এখন ফিরে আসে আর তোমাকে চায়, তুমি ওর সাথে চলে যাবে? ফারিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে হয়তো বুঝতে পেরেছে আমি কি বলতে চাচ্ছি। তারপর সে বলল, ফারহান, সে আমার রূপ সৌন্দর্য টাকা পয়সা দেখে আমায় ভালোবাসছিল। এখন আমার কাছে কিছুই নেই, সব আল্লাহ আমার থেকে কেড়ে নিয়ে গেছে। এখন সে আমাকে কাছে কিসের জন্য ফিরে আসবে? তোমরা তো বিয়ে করেছিলে তাই না? হুম। মাথাটা নিচু করে বলল, আমার থেকে ডিভোর্স না নিয়ে বিয়ে করে ফেলেছো? আচ্ছা বাদ দাও, আমি সব ব্যবস্থা করে দিব। কি করবা? তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বললেই কি আর সারপ্রাইজ দেওয়া হবে? প্লিজ বলো। না। এরপর আমি সেখান থেকে চলে আসলাম, কারণ এখন অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করতে হবে। আমি সোজা বাসায় চলে আসলাম। আসার সময় মিমের জন্য ফুচকা নিয়ে আসলাম। মেয়েটা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছে, আমাদের এত খেয়াল রাখতেছে, তার জন্য তো ফুচকা নিতেই পারি। আর আমার ছেলে আতিফে অনেক ফুচকা পছন্দ করে। ফুচকা নিয়ে বাড়ির সামনে এসে ওদের জন্য আইসক্রিম নিলাম, কারণ ফুচকা খেয়ে সবগুলোর ঝাল লেগে যাবে, তখন আইসক্রিম খেলে ঝাল চলে যাবে, তাই নিলাম। এরপর বাসায় এসে মিমকে সব দিয়ে বললাম সবাইকে নিয়ে খেতে। আমি চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি ওরা আমার জন্য বসে আছে। আমি গিয়ে বললাম, সবাই বসে আছো কেন? তোমাদের জন্যই তো এনেছি, সবাই খাও। তোমাকে রেখে আমরা খাবো, এটা হয়? চলো সবাই একসাথে খাই। এরপর আমি চেয়ারে বসলাম। সিফাত আমাকে নিজ হাতে খাওয়াই দিল, আমি সিফাতকে খাওয়াই দিলাম। মিমকে যখন খাওয়াতে যাব তখন ওই মোবাইলে কল আসলো। আমি মোবাইলটা বের করে দেখি মিমের বাসা থেকে কল আসছে। আমি তাড়াতাড়ি কলটা ধরলাম। কল ধরতেই আন্টি অর্থাৎ মিমের আম্মু বলল, বাবা ফারহান, তুমি তাড়াতাড়ি মিমকে নিয়ে অনুর বাড়িতে যাও। কেন আন্টি, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি যাও বাবা, আমরা যাইতেছি, তুমি আসলেই জানতে পারবে। ওকে, আমি এখনই আসছি। এরপর কল কেটে দিয়ে মিমকে বললাম, মিম চলো অনু আপুর বাসায় যাব। স্যার এখন কেন? আন্টি বলল তোমাকে নিয়ে যেতে, তাড়াতাড়ি চলো। এরপর আমি মিমকে নিয়ে অনু আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। বাড়ির সামনে গিয়ে দেখি বাড়ি ভর্তি মানুষ, আর আমি কিছুই বুঝতে পারতেছিলাম না কি হয়েছে। আমি মিমকে নিয়ে বাড়ির ভিতরে গেলাম, দেখি আন্টি কান্না করতেছে, মানুষজন তার সাথে কান্না করতেছে। আমার কলিজাটা চিপ দিয়ে উঠলো। অনু আপুর কিছু হয়নি তো? মিম আন্টিকে কান্না করতে দেখে দৌড়ে আন্টির কাছে গেল আর জিজ্ঞাসা করতে থাকলো, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আপুর কি হয়েছে? আর বাড়ি ভর্তি এত মানুষ কেন? তোর আপুর কিছু হয়নি, কিন্তু তোর দোলাভাই কি হয়েছে? তোর দুলাভাই আজ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিছুক্ষণের মধ্যে লাশ নিয়ে আসবে। মিম এটা শুনে কান্না করে দিল। অনু আপুর বিয়ে হয়েছে 1 বছরও হয়নি, এর মধ্যেই জামাই মারা গেল। সবাই কান্না করতেছে, কিন্তু আমি অনু আপুকে কোথাও দেখছি না। তাই আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি অনু আপু কোথায়? ওর রুমে কান্না করতেছে, তোমরা গিয়ে ওকে একটু শান্ত করো। মিম এখন কান্না করো না, এখন কান্না না করে আমার সাথে চলো। মিম কান্না করতে করতে আমার পিছে পিছে আসতে লাগলো। আমি সোজা অনু আপুর রুমে গেলাম। গিয়ে দেখি আপুর পাশে অনেক মানুষ, আর আপু কান্না করতেছে। মিম অনু আপুকে কান্না করতে দেখে আপুকে জোরে ধরে কান্না করে দিল। এরপর আমি ওদের সান্ত্বনা দিতে থাকলাম, কিন্তু কোনো সান্ত্বনাই কাজ হচ্ছে না। যত যাই হোক, স্বামী হারানোর কষ্ট কিভাবে শান্ত হবে? দেখতে দেখতে লাশ বাসায় নিয়ে আসা হলো। এরপর গোসল দিয়ে জানাজা দিয়ে কবর দেওয়া হলো। তারপর সবাই যে যার মতো চলে আসতে লাগলো, আমিও তাদের সাথে চলে আসলাম। অনু আপুর বাড়িতে এসে দেখি আপু কান্নাই করতেছে। আমি আপুর পাশে গিয়ে বসলাম। এরপর বলতে থাকলাম, আপু কান্না করলে আর সে ফিরে আসবে না। দেখো, আল্লাহ যতদিন মানুষের হায়াত রেখেছে ততদিনই বাঁচবে। আমাদের আয়ু থেকে একটা সেকেন্ডও আমরা বেশি থেকে থাকতে পারবো না। আপু একটা কথা বলে কিছু মনে করো না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখানে কারো কোনো হাত নেই। দুলাভাই যদি মারা না গিয়ে অন্য মেয়ের কাছে চলে যেত, তখন কি আপনি এরকম কষ্ট পেতেন না? দেখেন, আপনার বান্ধবীর মতো যদি দুলাভাই আপনাকে রেখে এই সব করতো, পারতেন সহ্য করতে? আল্লাহ নিয়ে গেছে, এখানে কারো হাত নেই। এখন কান্না না করে নামাজ পড়ানোর জন্য দোয়া করেন, যেন ভাইকে আল্লাহ জান্নাত দান করেন, আর তার কবর যেন আযাব না হয়। তুমি ঠিক বলছো, কিন্তু মন তো মানে না।
তাকে ছাড়া কিভাবে থাকবো? সে কিভাবে অন্ধকার কবরে ঘুমাবে? বলেই কান্না করতে থাকলো। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই চুপ করে রইলাম। একটু পর এশার আজান দিল। আমি আপুকে বললাম, এখন কান্না না করে নামাজ পড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন। এরপর আমি মসজিদে চলে আসলাম। এসে নামাজ পড়ে এসে দেখি আপু মনে যাতে কান্না করতেছে। আপুর কান্না দেখে নিজের কষ্ট হচ্ছে, মনে যাচ্ছে। সে আপুকে বললাম, আপু আমি এখন যাই, কালকে আবার আসবো। এখন যাই, মিম আপনার সাথেই কিছুদিন থাকুক। আজকের রাতটা এখান থেকেই যাও, কালকে চলে যাও। না আপু, বাসায় সিফা তারা আতিফ আছে, আমি ছাড়া আতিফের ঘুম আসবে না। তাহলে যাও, কালকে চলে এসো। এরপর আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সিফা তার আতিফকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে হাসপাতালে গেলাম। ফারিয়াকে অনুপুর জামাইয়ের মারা যাওয়ার কথাটা বললাম। ফারিয়ার মনটা খারাপ হয়ে গেল কথাটা শুনে। আমি ফারিয়াকে বলে অনুপুর বাসায় আসার জন্য রওনা দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম, আর আসার সময় তাদের জন্য খাবার নিয়ে আসলাম, কারণ এত সকালে কেউ হয়তো খাবার নিয়ে আসবে না। লোকগুলো সন্ধ্যা থেকে না খাওয়া। মিমের কাছে খাবারগুলো দিয়ে বললাম সবাইকে খাবারগুলো খাওয়াইতে। আমি অন্য অপুর সাথে দেখা করে আমার কাজটা সম্পূর্ণ করার জন্য চলে আসলাম। এরপর গিয়ে কাজটা করলাম। ফারিয়া তুমি অপেক্ষা করো, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। আমি সব কিছু নিয়ে চলে আসলাম হাসপাতালে। এরপর ফারিয়ার কেবিনে গেলাম। ফারিয়ার কাছে গিয়ে বললাম, এইটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো ভেতরে কি আছে। ফারিয়া বক্সটা খুললো। খুলে দেখে ফারিয়াকে অনেক খুশি হয়ে গেল, কারণ বক্সের ভিতরে ছিল হলুদ রঙের একটা শাড়ি। হলুদ শাড়ি ফারিয়ার অনেক পছন্দ, তাই ওর জন্য এইটা নিয়ে আসছি। শাড়িটা হাতে নিয়ে দেখে তার নিচে একটা খাম। আমাকে বলল, ফারহান এটা কি? খুলে তো দেখো। ফারিয়া খামটা খুললো আর খুলে দেখে ভেতরে ডিভোর্স পেপার। ফারিয়া এটা দেখেই চমকে গিয়ে বলল, এটা তো ডিভোর্স পেপার। আমি সাইন করে দিছি, তুমিও করে দাও। আর বলছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে, সেটা কিছুক্ষণের মধ্যে তুমি পেয়ে যাবে। ফারহান আমার ভুলের জন্য আমি যথেষ্ট শাস্তি পেয়েছি, দয়া করে আমাকে ডিভোর্স দিও না। আমি বাকি জীবনটাও তোমার পাশে থেকে কাটাতে চাই। দেখো ফারিয়া, তুমি এমন কিছু ভুল করেছো সেটা আমি কখনো মাফ করতে পারবো না। আর আমি মাফ করলেও আমার সন্তান আর ছোট ভাই কখনো মাফ করবে না। ওদের চোখে তুমি সবসময় ছোট হয়ে থাকবে। তাই আমি চাই তুমি তাদের থেকে দূরে থাকো এবং তুমি অনেক ভালো থাকো। তাই আমি বাধ্য হয়ে তোমাকে ডিভোর্স দিতেছি এবং তোমাকে একটা সুন্দর জীবন উপহার দেব। তোমাকে ছাড়া সুন্দর জীবন বলতে আমি বুঝতে পারছি না। তুমি ডিভোর্স পেপারে সাইন করো, তারপর সব বুঝতে পারবে। ফারিয়া আমার কথা শুনে ডিভোর্স পেপারে সাইন করলো। তাকে ডিভোর্স দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। আমার কাছে আমার ভালোবাসার থেকে বড় আমার ছোট ভাই আর আমার সন্তান। আমি তাদের ছাড়া থাকতে পারবো না। আর আমার ভালোবাসার মানুষটাকেও তাদের চোখে খারাপ, আমি সেটা দেখতে পারবো না। ফারিয়া ডিভোর্স পেপারে সাইন করার সময় কান্না করে দিল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি সব সময় তোমার পাশে আছি, কিন্তু এখন স্বামী হিসাবে নয়, তোমার বন্ধু হিসাবে। আর তোমার সারপ্রাইজটা এখনই তোমাকে দিব। আমি একটু বাইরে থেকে আসতেছি। আমি বাইরে থেকে এসে দেখি জাকারিয়া আর রাশেদ সাইফুলকে নিয়ে আসছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এখানে সাইফুলকে কেন নিয়ে আসলাম? সবাই জানতে পারবেন। সাইফুল আমার সাথে চলো, সাইফুলকে উদ্দেশ্য করে বললাম। সাইফুল আমার সঙ্গে ভেতরে আসলো। ফারিয়া ওরে দেখেই মুখ ঘুরে নিল। আমি ফারিয়াকে দেখে বললাম, দেখো ফারিয়া, তোমাকে সে বিয়ে করেছে আর এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি সাইফুলকে এখন নিজের স্বামী হিসাবে মেনে নাও, আর সে তার পাপের শাস্তি পেয়েছে। আর তোমার সকল টাকা পয়সা তার কাছে, সে তোমাকে কষ্ট দিবে না। আর আমার কথা মনে থাকলে সে তোমার সব সময় খেয়াল রাখবে। আমি কোনো বেঈমানকে নিজের স্বামী হিসেবে মানি না। ওরে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বলো। তুমি যখন তাকে নিজের স্বামী হিসাবে মানো না, তাহলে তুমি তো আমার সাথে বেইমানি করেছো, আমার বাবা মায়ের হত্যার কারণ হয়েছো। তুমি কোন মুখে আমার কাছে থাকতে চাইছিলে? আমার কথা শোনো, তুমি ওর সাথে ভালো থাকো, ওরে নিজের স্বামী হিসাবে মেনে নাও। ফারিয়া আমার কথা শুনে মাথা নিচু করে ফেললো, আর কিছু বলতে পারলো না। সে মাথা নাড়িয়ে বলল সে তাকে স্বামী হিসাবে মানতে রাজি। আমি সাইফুলের দিকে চেয়ে দেখলাম তার মুখেও হাসি পড়ছে। নিজের ভালোবাসার মানুষকে আজ অন্যের হাতে দিয়ে দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি তাদের সেটা বুঝতে দিতেছি না।
আসলে মানুষ তার ভুলের জন্য অনেক কিছুই হারিয়ে ফেলে, তাই তো আজ ফারিয়া আমাকে হারিয়ে ফেললো। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে অশ্রুজল চোখে নিয়ে তাকিয়ে আছে। সে হয়তো ভাবছে আমি তাকে বলবো যে ফারিয়া যেও না, আমার কাছে থেকে যাও, আমি তোমাকে মাফ করে দিয়েছি, অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না। আসলে আমার মনও তাই বলতেছে, কিন্তু আমি পারতেছি না বলতে, কারণ মা বাবার পর আমার ভাইটাই আমার সব। তার জন্য একটা কেন 1000টা মেয়েকে আমি ছেড়ে দিতে পারবো, আর সেটা যদি হয় এইরকম একটা বেঈমান মেয়ে, তাহলে আমি হাসি মুখে তাকে বিদায় দিয়ে দিব। আমি সাইফুলকে উদ্দেশ্য করে বললাম, দেখ সাইফুল, আজ থেকে ফারিয়া তোর, তুই কোনো দিনও ওরে কষ্ট দিবি না, ওর সবসময় খেয়াল রাখবি। তোর যেহেতু হাত নাই, সেই জন্য তোদের দেখাশোনা করতে আমি একজন লোক রেখে দিয়েছি, আর আমি যা টাকা ইনকাম করে ফারিয়ার অ্যাকাউন্টে দিয়েছি সব টাকা এখন তোর কাছে। সেই টাকা দিয়ে তোদের জীবন সুন্দরভাবে কেটে যাবে। ফারিয়া এখন 2টা পা নেই, তুই কখনো ওরে অবহেলা করবি না, আর ফারিয়াকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবি, কারণ আমি চাই আমার ছেলে কোনো খারাপ মায়ের মুখ দেখে কষ্ট না পাক, আর আমার ভাই তার ভাবিকে দেখে লজ্জা না পাক। আমি আপনার সব কথাই রাখবো ভাই। আমি ফারিয়া সুস্থ হলেই এই শহর ছেড়ে চলে যাব। ঠিক আছে। এরপর আমি সেখান থেকে হাসপাতালের বিল কাউন্টারে এসে সব টাকা পরিশোধ করে সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে মা বাবার ছবির দিকে তাকিয়ে কান্না করতে থাকলাম, আর বলতে থাকলাম, দেখো মা, আজ তোমার ছেলের কাছে কত টাকা, কিন্তু এই টাকা দেখে আনন্দ পাওয়ার জন্য তোমরা নাই। এখন আর কেউ বলে না যে তোর কাজ করার জন্য তোর বাবার কষ্টটা কমেছে। আমার বাবা যদি এখন বেঁচে থাকতো, তাকে কষ্টের কাজ করতে হতো না। আমি যদি সেই দিন প্রবাসে না গিয়ে দেশে থাকতাম, তাহলে আমার মা টাকার জন্য চিকিৎসার অভাবে মারা যেত না। জানো মা, আজকে তাকে আমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। সে এখন সারা জীবন তার ভুলের মাসুল দিবে। তার জীবনে কিছুদিন পর অন্ধকার নেমে আসবে, কারণ সে যার কাছে গিয়েছে তার একটা হাত নাই, আর এক হাতের আঙুল নাই। এই কয়েকদিন তারে আমি অনেক যত্ন করে বাঁচাই রাখছি, যেন সে পৃথিবীতে থাকে, আর নিজের ভুলের জন্য সারা জীবন নিজেকে দায়ী করে আর নিজের মৃত্যু কামনা করে। এইসব মা বাবার ছবির কাছে বলে কান্না করতে থাকলাম। এমন সময় ফোনটা বেজে উঠলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি অনু আপুর নাম্বার থেকে কল আসছে। আমি কলটা ধরলাম, তখন মিম বলল, স্যার, আপুকে আমাদের বাসাতে নিয়ে আসছি। এই কয়েকদিন আমি আপনাদের বাসায় যেতে পারবো না। আপনার কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হবে না, এখন থেকে আমি বাসাতেই থাকবো, আর কিছুদিনের মধ্যে তাদের সবাইকে নিয়ে আমি আমেরিকায় চলে যাব। আমি খুব তাড়াতাড়ি সবকিছুর ব্যবস্থা করতেছি, শুধু অপেক্ষা সিফাতের এসএসসি পরীক্ষাটার। স্যার, আপনারা আবার আমেরিকাতে চলে যাবেন? আচ্ছা, আমি কিছুক্ষণ পর অনু আপুকে দেখতে আসতেছি, এখন রাখি, বাই। ওকে। এরপর কল কেটে দিয়ে রান্না করতে চলে গেলাম। সিফাত আর আতিফ জানি না আমি যে বাসায় এসেই রান্নাঘরে আওয়াজ পেয়ে আতিফ আসলো। আমার কাছে এসে আমাকে দেখে বলল, বাবা, তুমি কখন এসেছো? আমি তো সেই কখন এসেছি বাবা, তুমি দেখোনি? না। যাও, তুমি চাচুর সাথে খেলা করো, আমি রান্না শেষ করে তোমাদের খেতে ডাকবো। ঠিক আছে। এরপর সে চলে গেল। আমি রান্না করতে থাকলাম। আপনারা তো জানেন আমি আমেরিকাতে একটা রেস্টুরেন্টে কাজ করতাম, তাই রান্নাটা খুব ভালোভাবে মায়ের কাছে থেকে শিখেছিলাম। দেখতে দেখতে রান্না হয়ে গেল, আমি সেইগুলো রেখে চলে আসলাম গোসল করতে। এরপর গোসল করে খাবারগুলো টেবিলে নিয়ে গিয়ে তাতে ডাকলাম। এরপর খাবার খেয়ে আমি, আতিফ, সিফাত বাইর হইলাম। উদ্দেশ্য অনু আপুকে দেখতে যাওয়া, আর তাদের নিয়ে একটু ঘুরবো। দেশে এসে ছোট ভাই আর ছেলেকে নিয়ে তেমন বাইরে ঘুরতে যাওয়া হয়নি। একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম অনু আপুর বাসাতে। এরপর ওনাদের বাসায় গেলাম, গিয়ে দেখি সবার মন খারাপ। আমি মিমকে ডেকে জিজ্ঞাসা করলাম, অনু আপু কোথায়? মিম বলল, আপু তার রুমে আছে। আমি সিফাত আর আতিফকে নিচে রেখে অনু আপুর উপরে রুমে গেলাম। গিয়ে দেখি আপু কান্না করতেছে আর বলতেছে, তুমি আমাকে কেন ছেড়ে ওই আকাশে চলে গেলে? আমাকে কেন নিয়ে গেলে না? আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আর একটাবার ফিরে আসো না আমার সাথে। কেন এমনটা হলো? আমি কি দোষ করেছিলাম? নিলয়, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারছি না। আমি গিয়ে অনু আপুর মাথায় হাত দিয়ে বললাম,
আপু নিজেকে শান্ত করো, এভাবে ভেঙে পড়লে হবে না। যে যাওয়ার সে গেছে, তাকে মনে করে নিজের জীবনটা নষ্ট করা বোকামি ছাড়া কিছুই নয়। তুমি সব সময় মনে করবা সে তোমাকে ছেড়ে যায়নি, সে তোমার পাশে আছে। জানি আমার বলাটা অনেক সহজ, কিন্তু তোমার কাছে মেনে নেওয়াটা অনেক কঠিন। তারপরও কঠিন হলেও মেনে নিতে হবে, এটাতে আমাদের কোনো হাত নেই। কারণ মরণ কখন হবে আমরা কেউ জানি না। আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবন যতটুকু রেখেছে আমরা ততটুকুই বাঁচতে পারবো। ফারহান, আমি থাকতে পারতেছি না নিলয়কে ছাড়া। আমি মানতে পারছি না সে আর নেই আমাদের। আমাদের বিয়ে হয়েছে মাত্র 8 মাসের মতো, সে আমাকে ছেড়ে চলে গেল। আমি কিভাবে সারা জীবন পার করব বলতে পারো? তার আশায় আমি নিজের অর্ধেকটা জীবন একা কাটিয়ে দিয়েছি। আর যখন তাকে আমি পেলাম, তখন সে আমার থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেল। কথাগুলো বলেই কান্না করে দিল। আমরা যা চাই তা কি সবসময় পাই? যদি সবসময় পেয়ে যেতাম তাহলে এই জীবনের কোনো মূল্যই থাকতো না। নিশ্চয়ই আমাদের রব আমাদের থেকে ভালো জানেন, এবং তিনি আমাদের জন্য এমন কিছু রেখেছেন যেটা আমাদের দুঃখের থেকে সুখে করে তুলবে। তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো। দেখো, তোমার বান্ধবীও তো আমাকে ঠকিয়ে অন্য কাউকে নিয়ে আজ চলে গেল। আমি কি নিজেকে ঠিক করে ফেলিনি? তুমি পারবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে নীলা ভাই এমন কিছু করেনি। অনু আপু আমার কথা শুনে কান্না করতে থাকলো। আমি তাকে কিছু বললাম না, কারণ কাঁদলে মনের কষ্ট দূর হয়। আর খারাপ সময় যে কাঁদে সে জানে তার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে। এরপর অনু আপুকে বললাম, অনেক তো কাঁদলে, এবার নিচে চলো। 2 দিন হয়ে গেছে কিছু খাওনি, ঠিক মতো খাবার খাও, নামাজ পড়ে নিলয় ভাইয়ের জন্য দোয়া করো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপর অনু আপু আমার সাথে নিচে আসলো আর খাবার খাইলো। এটা দেখে আন্টি অনেক খুশি হলো, কারণ আন্টি 2 দিন ধরে এত চেষ্টা করেও আপুকে খাবার খাওয়াতে পারেনি। আর কোনো মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। এরপর আমি রুমে অনু আপুকে দিয়ে তারপর আন্টির থেকে বিদায় নিয়ে আতিবার সিফাতকে নিয়ে চলে আসলাম পার্কে। এরপর সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাহির থেকে রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এখন অনু আপু কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, আগের মতো কান্না করে না, মাঝে মাঝে আমাদের বাসায় আসে। আর মিম এর এবং সিফাতের সামনে ফাইনাল পরীক্ষা চলে আসছে, তাই মিম আমাদের বাসাতেই বেশি থাকে। আমি মিম আর সিফাতকে পড়াই, মাঝে মাঝে অনু আপু পড়াই, আর আমি তাদের জন্য কিছু রান্না করি। খুব ভালোই কাটছিল আমাদের দিনগুলো। আজ সিফাত আর মিমের পরীক্ষা, তাদের দুজনকে নিয়ে আসছি। তাদের স্কুল ভিন্ন হলেও তাদের পরীক্ষার সেন্টার একসাথে পড়ছে, তাই আমি দুজনকে নিয়ে আসছি। এরপর দুজন আমার থেকে দোয়া চেয়ে পরীক্ষা দিতে ভিতরে গেল। আমার বাইরে দাঁড়িয়ে থাকলাম আমি। দেখতে দেখতে এইভাবে তাদের সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। আজ সবাই মিলে ঘুরতে বাহির হইলাম। ঘুরতে বাহির হওয়ার মূল কারণ হচ্ছে অনু আপুর কিছুদিন ধরে মন খারাপ। মনে হচ্ছে যে নিলয় ভাইকে তার মনে পড়তেছে, তাই ভাবলাম বাহির থেকে ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে। আর বড় কথা হলো আমার নিজেরও মনটা খারাপ। ফারিয়াকে কিছুদিন ধরে অনেক মনে পড়তেছে। আমি একটা কালো পাঞ্জাবি পরে রেডি হয়ে সিফাত আর আতিফকে নিয়ে অনু আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনু আপু আর মিম সেখান থেকে আমাদের সাথে যাবে। কিছুক্ষণ পর আমরা সেখানে পৌঁছে গেলাম। দেখি মিম বাহিরে হলুদ রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বলতেই হবে মিমকে অনেক সুন্দর লাগতেছে। আমি মিমের কাছে গিয়ে বললাম, অনু আপু কোথায়? এখনো রেডি হইতেছে, আসার কোনো নামগন্ধ নেই। আরে মেয়ে মানুষের স্বাস্থ্যে 2-3 ঘন্টা লাগেই, আটা ময়দা মাখতে হয়তো দেশে খুঁজলে চাকা ছাড়া গাড়ি পাওয়া যাবে, কিন্তু ময়দা ছাড়া মেয়ে পাওয়া যাবে না। আটা ময়দা দিয়ে কালা চামড়া সাদা করব, আর বাচ্চা কালো হলে বলবো বাপের মতো হয়েছে, 14 গোষ্ঠীর মতো কালা হয়েছে, হালার মাইয়া মানুষ। এই যে ময়দা সুন্দরীরা, আপনারা আবার রাগ করেন না। আর দর্শক আপনাদেরকে বললাম, কিন্তু আমি পিছনে ঘুরে দেখি এই শতান, আমি কই? হ্যাঁ দেখো তো, আটা ময়দা দিছি। হ্যাঁ, অনু আপুকে হলুদ শাড়িতে একদম পরীর মতো লাগতেছে। আপু যে এত সুন্দর আমি কখনো খেয়াল করিনি। আমি হা করে আপুর দিকে তাকিয়ে আছি। আমার এই অবস্থা দেখে আমার কাছে আপু এসে আমার মুখে থুতু মেরে বলল, অনেকক্ষণ ধরে হা করেছিলি তাই থুতু খাওয়াই দিলাম। ছিছি ওয়াক্থু, খাচ্ছর আপু, এটা আপনি কি করলেন? ওয়াক্থু, ছিছি, এইটা আমার সাথে কি হলো? ক্রাশ খেতে গিয়ে শেষে আমি থুতু খেয়ে ফেললাম। কেমন বজ্জাত মেয়ে, চিন্তা করে যাই। প্রতিটা গল্পে দেখতাম নায়ক হা করে তাকিয়ে থাকে, নায়িকা মুচকি হাসি দেয়, আর আমার বেলাতে নায়িকা আমায় থুতু খাওয়াই দেয়। হাই রে পোড়া কপাল আমার। এরপর আমি সবাইকে নিয়ে একটা পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। 3টা রিক্সা নিছি, একটাতে মিম আর সিফাত, আরেকটায় আতিব আর অনু আপু,
আর একটাই আমি একা সিঙ্গেল মানুষ, সাথে কে বা থাকবে বলেন। এরপর চলে আসলাম পার্কে, রিক্সাওয়ালাকে তার পাওনা টাকা দিয়ে সবাইকে নিয়ে প্রবেশ করলাম পার্কের ভিতরে। ওমা ওমা, পার্কে ঢুইকা মাত্রই মিম আর সিফাত আমাদের সাথে থেকে নাই হয়ে গেল। দেখছেন কারবারটা, মাত্র এসএসসি পরীক্ষাটা দিছে, বড় ভাইয়ের সাথে এসে এমনভাবে কেউ নাই হয়ে যায়। থাক ভাই, বড় হইতেছে, প্রেম করুক। তারপর আমি, অনু আপু আর আতিফ একটা জায়গায় গিয়ে বসলাম। এরপর টুকটাক কথা বলতে থাকলাম। অন্য আপু কথা বলতেছে আর আমি তার দিকে তাকিয়ে আছি এবং ওনার কথা মনোযোগ দিয়ে শুনতেছি। একটু পর অন্য আপু আমাকে ধাক্কা দিয়ে বলল, আবার হাঁ করে তাকিয়েছো? আমার থুতে কি অনেক মজা লাগছে, আবার খাবা? দূর, কি যে বলেন, এইসব থুতু কি খাওয়ার জিনিস নাকি? তো এইভাবে হাঁ করে তাকিয়ে থাকো কেন? আপনাকে দেখি আজ কত সুন্দর লাগছে, আপনাকে আগে কখনো এত সুন্দর লাগেনি। হয়েছে, আর পান দিতে হবে না। এখন চলো দেখি বাদর দুইটা কই আছে। চলেন। এরপর দুইটারে খুঁজতে থাকলাম, না আশেপাশে নাই। এক কাজ করি, কল দেই। যেই ভাবনা সেই কাজ, দিলাম কল। সিফাত কল ধরলো, এই তোরা দুজন কই? ও মা গো, সে আরো আমারে উল্টা ঝাড়ি দিয়ে বলে, ভাইয়া, এইটা তোমার কোনো কাজ? আমাদের দুইজনকে একা রেখে তোমরা কই চলে গেছো? আমি একদম বোকা হয়ে গেলাম। পোলায় দেখি আমারে ঝাড়ি দেয়, এটা কোনো কথা? চুরিও করে আবার আমারে চোর বলে। এই তো গেটের সামনে, তোরা কই? আমরা তো তোমাদের খুঁজতে ভিতরে চলে আসছি, আসতে 10 মিনিট লাগবে। এক কাজ করো, তুমি অনু আপুকে নিয়ে যাও, আমরা আসতেছি। তাড়াতাড়ি আয়, আমরা দাঁড়িয়ে আছি। 2 মিনিটের মধ্যে আসবি, না হলে খবর আছে। ও মাগো, 2 মিনিট শেষ না হতেই দেখি বান্দা 2টায় হাজির। আমি ওদের উদ্দেশ্যে বললাম, কিরে তোদের না 10 মিনিট লাগবে, তো এত তাড়াতাড়ি কিভাবে? তোমার জন্য আমরা দৌড়ে আসলাম। দাদারে আদা পরা খাওয়া শেখায়ও না, আমি সুজি খাই না যে কিছুই বুঝি না। ভাইয়া চলো, দেরি হয়ে যাচ্ছে। এরপর সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম। মিম আর অনু আপু তাদের বাড়ির সামনে নেমে গেল। দেখতে দেখতে 1 বছর চলে গেল। আমার ছেলেটা এখন অনেকটা বড় হয়ে গেছে। আমি ছোট ভাই অনেক ভালো রেজাল্ট করেছে। আমি আমেরিকাতে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছি। 3 দিন পর সবাইকে নিয়ে এই দেশ ছেড়ে এই দেশের মায়া ত্যাগ করে চলে যাব। বছরে একবার আসবো বাবা মায়ের কবর দেখতে। এই 1 বছরে অনুর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। অনু খুব ভালো একটা মেয়ে। যদি সে আমার সিনিয়র না হতো, তাকে আমি আবার বিয়ে করতাম, জীবনটা আবার নতুন করে শুরু করতাম। কিন্তু তার হবে না, কারণ সে আমার সিনিয়র এবং সে আমাকে মানবেও না। তাই মনের ফিলিংসগুলো মনের মধ্যেই থাক, যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে চলে যাই। চলে যেহেতু যাবই, তাই অনুকে একবার হলেও বলা দরকার, নাহলে সে মন খারাপ করবে। আর দেখা হয় বা না হয়, তাই একটু কথা বলে যাই। একটা কাজ করি, অনুকে একটা রেস্টুরেন্টে আসতে বলি, তারপর তাকে বলি যে আমরা আমেরিকায় চলে যাচ্ছি। এইভাবে যেই মোবাইলটা হাতে নিচ্ছি, কল দেব, তখনই আমার মোবাইলটা বেজে উঠলো। আমি দেখি অনুই আমাকে কল দিছে। আমি কলটা ধরলাম। তারপর অনু আপু বলল, ফারহান, কি করো? এই তো বসে আছি, তুমি? আমিও। ফারহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি কি ফ্রি আছো? আমি ফ্রি আছি, তোমার সাথেও আমার কিছু কথা ছিল অনু। মোবাইলে বলা সম্ভব না, তুমি একটা কাজ করো, আমাদের বাড়িতে আসো। না, বাড়িতে না, তুমি একটা কাজ করো, এই রেস্টুরেন্টে আসো, যেটাই আমরা আগেও গিয়েছিলাম। ওকে, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে। এরপর আমি তাড়াতাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতে থাকলাম, কেমন কথা যে এত তাড়াতাড়ি যেতে বললো, কি বলতে পারে আমাকে। এইসব ভাবতে ভাবতে সেখানে চলে আসলাম। ওমা গো, অনু দেখি আমার আগে এসে বসে আছে। আমি তার কাছে গেলাম। আমাকে দেখে তার মুখে হাসি ফুটে উঠলো। আমি ওর কাছে গিয়ে চেয়ার টেনে বসলাম আর জিজ্ঞাসা করলাম, কি এমন কথা ম্যাডাম, আমাকে এত তাড়াতাড়ি আসতে বললেন আর নিজেও এত তাড়াতাড়ি এসে বসে আছেন? তুমি আগে বলো, তোমার কি কথা বলার আছে আমাকে? তুমি আগে বলো। না, তুমি। অনুর জোরাজুরিতে আমাকেই আগে বলতে হবে, তাই অনুকে বললাম, আসলে কাউকে জানাতে পারিনি, তোমাকেও বলা হয় নাই একটা কথা, সেটাই তোমাকে বলার জন্য ডেকেছি। বলো। আসলে আপু, আমরা সবাই শনিবারে আমেরিকাতে চলে যাব, এই দেশে আর থাকবো না। কি বলছো এইসব? হ্যাঁ, তোমরা আমেরিকাতে চলে যাবে মানে? চলে যাব, এইটা বলার জন্যই আমি ডেকেছি। এইবার আপনারটা বলুন। তেমন কিছু না, এমনিতেই আসতে বলছি। এমনি তো আসতে বলেন না, ওই সময় না বললেন কথা আছে, এখন আবার কি হলো? সত্যি কিছু বলবো না।
দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে, চোখে পানি টলমল করতেছে, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। আমি কিছু বুঝতে পারতেছিলাম না, তাই বললাম, আপু আপনার কি কিছু হয়েছে বা শরীর খারাপ নাকি? চোখ মুখ এমন লাল হয়ে গেছে কেন? আমার মাথাটা ব্যথা করতেছে, আমি এখন বাসায় যাই। আসেন আমি দিয়ে আসি। তোমাকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। আমি বুঝতেছি না হঠাৎ ওনার কি হলো, উনি এমন করতেছে কেন? মাথায় কিছুই ঢুকতেছে না। উনি সেখান থেকে চলে যেতে থাকলো, আর একটা বার পিছেও তাকালো না, সোজা চলে গেল। এরপর আমি সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মিমকে কল দিলাম, মিম কল ধরলো। হ্যালো মিম। মিম, অনু আপু কি বাসায় গেছে? বাসায় তো আসছে, কিন্তু বাসায় এসে কান্না করতেছে। আপনাদের মধ্যে কি ঝগড়া হয়েছে স্যার? না, ঝগড়া হবে কেন? আমি ওনাকে বললাম আমি শনিবারে চলে যাচ্ছি। তারপর ওনার চোখ মুখ লাল হয়ে গেল, আর কিছুই বললো না। ওনার নাকি ভালো লাগছে না, এই বলে বাসায় চলে গেল। বুঝলাম না ওনার কি হলো। ও আচ্ছা স্যার, আমি দেখি জিজ্ঞেস করে বলি নাকি কি হয়েছে। যদি আমাকে বলে আমি আপনাকে জানাবো। তাড়াতাড়ি যাও, আর অবশ্যই জিজ্ঞাসা করবা কি হয়েছে। জি স্যার। আচ্ছা রাখি। এই বলে কল কেটে দিয়ে ভাবতে থাকলাম যে উনি আমাদের আমেরিকাতে যাওয়ার কথা শুনে এমনটা করলো কেন? তাহলে কি উনি চায় না আমরা আমেরিকাতে যাই? তাহলে কি উনি আমাকে পছন্দ করে? যা, কি ভাবছি আমি, উনি কেন আমাকে পছন্দ করবে? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মিম আর কল দিল না। আমি অপেক্ষা করলাম কখন কল পাবো আর জানতে পারবো ওনার কি হয়েছে। হঠাৎ ফোন বেজে উঠলো। আমি তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে দেখি মিম কল দিছে। তাড়াতাড়ি করে কলটা ধরলাম। স্যার, বলো। আপনি নাকি আমেরিকাতে চলে যাবেন, তাই ওনার মন খারাপ। সে এইটা নাকি মানতে পারতেছে না। আপনাকে ছাড়া নাকি ওনাপু থাকতে পারে না। মানে বুঝলাম না। এখনো বুঝে নাই? না, বুঝিয়ে বলো। আপনিও আপনার ভাইয়ের মতো বোকা। আপনার ভাই তো আমার জীবনটা তেজপাতা বানাইছে, এখন আপনি আমার বোনের জীবনটাও তেজপাতা বানাইবেন? কিছুই বুঝে না। দুই ভাইয়ের এক ভাইয়ে। তার মানে আমরা যা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি? তুমি আর সিফাত রিলেশন করো? না মানে রিলেশন নাই, দুজন দুজনকে পছন্দ করে। ও আচ্ছা, অনু আপু কি আমাকে পছন্দ করে? সেটা আপনি দেখা করে জিজ্ঞেস করেন। তোমাকে তো উনি সব কথা বলেছে, আমাকে বলো পছন্দ করে নাকি? আমি বলতে পারবো না স্যার। একটা কাজ করেন, আপনি আমাদের বাসায় আসেন। আপু এখনো কিছু খায় নাই আর কান্নাই করতেছে। আচ্ছা আসতেছি। তারপর কল কেটে দিয়ে আমি আতিফের কাছে গেলাম। তারপর ওরে বললাম, আতিফ বাবা একটা কথা ছিল। জি আব্বু, বলো। তোমার কি একজন মা প্রয়োজন? আব্বু, মাকে আমি অনেক মিস করি। তোমার জন্য কি একজন নতুন মা নিয়ে আসবো? আব্বু। আচ্ছা। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমার ছেলেটা আমার কলিজা, তাই নতুন কাউকে জীবনে জন্মের আগে অবশ্যই ওর মতামত নেওয়া আমার দরকার। তাই ওর মতামত নিয়ে নিলাম। এরপর সোজা অনু আপুদের বাসায় গেলাম। সোজা অনু আপুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি অনু আপু শুয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। আমি ওনার পাশে গিয়ে বসলাম। মনে হচ্ছে এখনো সে আমাকে দেখেনি। আমি ওনার মাথায় হাত দিলাম। মাথায় হাত দিতেই উনি বলল, মিম, তোরে না আমার রুমে আসতে না করছি, বারবার কেন আসছস? আমি মিম না। আমার কথা শুনে অনু ঘুরে আমার দিকে তাকিয়ে চমকে গিয়ে বলল, তুমি এখানে কেন? কান্না করতেছেন কেন? কি হলো, কথা বলেন না কেন? কি বলবো? রেস্টুরেন্টে ডাকলেন অথচ কিছুই বললেন না, এখন বাসায় এসে কান্না করতেছেন কেন? জানি না। শালার মেয়ে মানুষে বুক ফাটে তারপরে মুখ ফাটে না। বলে দে যে আমাকে ভালোবাসে ফেলেছস, কিন্তু বলবো না, সেই আমাদের ছেলেদেরই বলতে হবে। কি আর করার, বলেই দেই। অনু, একটা কথা বলবো? বলো। অনু, তোমার সাথে চলতে চলতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। অনেক ভালোবাসি তোমাকে। তুমি কি আমার আতিফের আম্মু হবে? আমাকে কি সারা জীবন তোমার পাশে থাকতে দেবে? অনু আপু আমার সাথে এমন একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। অনু আপু আমাকে চড় মারবে। আমি মাথাটা সাথে সাথে নিচু করে ফেললাম। নিজের কাছে অনেক খারাপ লাগছে, আর চড়গুলো তেমন জোরে ছিল না, কিন্তু কষ্ট লাগতেছে অনেক। আমি নিচে তাকিয়ে আছি, আর তখনই কেউ আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আমি বুকের দিকে তাকিয়ে দেখি অনু আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আরে আজব তো, নিজে চড় মারলো আবার নিজেই কান্না করতেছে, হায় রে। তখন অনু বলল, এই কথাটা বলতে এতক্ষণ লাগে?
আমাকে এত কষ্ট দেওয়া লাগে? সকালে কেন বললি না তুই আমাকে ভালোবাসিস? কেন বললি যে তুই আমাকে ছেড়ে আমেরিকাতে চলে যাবি? কেন? সবসময় কি ছেলেদের বলতে হবে, নিজে বলতে পারো না? তুই জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না? দেখি তো বুকের কোন জায়গা দিয়ে ফাটছে। লুচ্চা বেটায় কয় কি? বিয়ে না করতে বুক দেখবো? কি বুদ্ধি! তুমি না বললা বুক ফাটে তবুও মুখ ফাটে না, তাই তো দেখতে চাইলাম। দেখাও দেখি কতটুকু ফাটছে। কুত্তা, তোরে আরো কয়েকটা চর দিতে হবে বুঝছি। না না আপু, আর চট দিতে হবে না, আমি কিছু দেখবো না, চরি। আমি বাংলা পারি, তবুও সাথে করে সরি রে চরি বললাম। ওকে, যদি উল্টা পাল্টা করস মায়ের একটা মাটিতে পড়বো না, সবগুলো পানিতে পড়বো। তোর পিঠে পড়বো রে শয়তান। খালি কি বকায় দিবে নাকি একটু আদর করবে? সব বিয়ের পর। কে শুনে কার কথা? অনু আপু, করবো না তো করবো না, কি হয়েছে? আমি কি পারি না? দিলাম 2 ঠোঁট এক করে। কতদিন এই ঠোঁটের মিষ্টিটা পাই না। কিছুক্ষণ পর অনুকে ছেড়ে দিলাম। অনু রাগি মুড নিয়ে বলল, কে রে কুত্তা, তুই এটা কি করলি? আমি তো সিনিয়র, একটু সম্মানও দিলি না, একটু লজ্জাও পাইলি না? সিনিয়র আর জুনিয়র নাই, লাইট অফ করলে সবাই এক, আর বউয়ের কাছে লজ্জা পাইলে বংশের বাতি সারা জীবন নিভে থাকবে। আতিফ আছে তো বাতি জ্বালানোর জন্য। এমন সময় মিম রুমে এসে হাজির, আর আমি এখনো অনুকে জড়িয়ে ধরে আছি। মিম আমাদের এই অবস্থা দেখে বলল, সরি স্যার, আমি না বুঝে নক করে চলে আসছি। মিমের কথা শুনে আমি অনুকে ছেড়ে দিলাম। কি লজ্জা, কি লজ্জা! আমার ছাত্রী আমাকে রোম্যান্স করতে দেখে ফেলেছে। এই মুখ আমি কোথায় লুকাবো? মিম বুঝতে পারলো আমি অনেক লজ্জা পাইছি, তাই বলল, স্যার, লজ্জা পেতে হবে না। একটা কাজ করেন, আমাকে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিন। আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ইচ্ছে করে না। ওরে শয়তান, তার মানে তোর সাথে সিফাতের লাটর পাটর চলতেছে? তলে তলে ডুব দিয়ে পানি খাও। আমরা তোমাদের মতো এমন না যে এতদিন ধরে পছন্দ করেও বলতে পারবো না। শিবাতকে আমার পছন্দ হয়েছে, সাথে সাথে বলে দিছি, সেও রাজি হয়ে গেছে। তারপর ওরা ধরা প্রেম করতেছি। এখন আমাদের বিয়েটা দিয়ে দাও। ফারহান, আমার বোনকে কি তোমার ভাইয়ের জন্য পছন্দ হয়? আমি লজ্জায় বাঁচতেছি না, তাই তার উপর আবার অনুর এইরকম প্রশ্ন। লজ্জা কাটিয়ে বললাম, অনু, মিম অনেক ভালো একটা মেয়ে। ফারিয়া আমাদের ছেড়ে যাওয়ার পর মিম আমাদের পরিবারটা দেখে রেখেছে। আমার ভাইয়ের বউ হওয়ার জন্য মিমের থেকে যোগ্য পাত্রী আর দেখি না। এক কাজ করি, আমাদের বিয়ের দিন তাদেরও বিয়েটা দিয়ে দেই, কি বলো শালি? ধন্যবাদ দুলা ভাই। এই বলে দৌড়ে চলে গেল, আর আমি অনুকে আবার জোরে ধরলাম আর বলতে থাকলাম, আন্টির সাথে কথা বলে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি, কি বলো তুমি? তুমি যা ভালো মনে করো। তারপর আমি অনুকে নিয়ে আন্টি রুমে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আন্টি বসে আছে। আমি সালাম দিয়ে প্রবেশ করলাম। তখন আন্টি বলল, বাবা ফারহান কিছু বলবে? জি আন্টি, কিছু বলার ছিল। বলো বাবা, কি বলবে? আমার অনেক লজ্জা করতেছে, নিজের বিবাহের কথা কিভাবে বলবো, আবার সাথে আঙ্কেল আছে, তাই চুপ করে আছি। আমাকে চুপ থাকতে দেখে আঙ্কেল বলল, বাবা তুমি কি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পেও না, যা বলার বলে ফেলো। আসল পুরুষ কখনো লজ্জা পায় না, তাদের বুক ভরা সাহস থাকে। আসলে আন্টি, আমি এবং অনু এই 1 বছর ধরে একসাথে চলার পথে দুজনকে ভালোবেসে ফেলেছি। এখন আমরা দুজন চাই বিয়ে করতে, যদি আপনারা অনুমতি দেন বিয়ে করার। আঙ্কেল আন্টি চুপ করে বসে আছে, কিছুই বলছে না। তখন অনু বলল, বাবা মা, আমি আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই। ফারহান অনেক ভালো একটা ছেলে, তোমরা সেটা জানো, তাই তোমাদের রাজি না হওয়ার কোনো কারণই আমি পাচ্ছি না। আমরাও জানি ফারহান অনেক ভালো একটা ছেলে। ফারহানকে অবশ্যই আমার পছন্দ, তার কাছে আমি তোমাকে বিয়ে দিব। কিন্তু কি আন্টি? ওর ছেলে আতিফকে তার সাথে রাখতে পারবে না, কারণ সে দিন দিন বড় হবে। আর তোমাদের যখন সন্তান হবে তখন অনুর আতিফকে ভালো লাগবে না, তখন সংসারে অশান্তি শুরু হবে। এমনও হতে পারে সংসার ভেঙেও যেতে পারে। তাই আমি চাই যদি ফারহান তার ছেলেকে তার নানুর বাসায় বা ওর মায়ের কাছে দিয়ে আসে, তাহলে আমি তোমাদের দুজনের বিয়ে ধুমধাম করে পুরো এলাকায় জানিয়ে দেবো। আন্টি, আপনারা তো জানেন আমার ছেলেটা আমার কলিজার টুকরা, ওর ছাড়া আমি থাকতে পারবো না। আর অনুকে আমি ভালোবাসি, তাই আমার অনুকেও লাগবে। আন্টি, আপনি দেখেন আতিফকে নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না, আমরা অনেক ভালো থাকবো। প্লিজ আন্টি, না করবেন না। বাবা
দেখো, আমার মেয়েটার স্বামী দুর্ঘটনায় মারা গেছে। আমি চাই না আবার কোথাও বিয়ে হলে তার সংসার ভেঙে গিয়ে আবার আমার বাসায় ফিরে আসুক। জানোই তো প্রতিবেশীরা কত রকমের কথা বলে, তাই আমি এই রিস্কটা নিতে পারবো না। তুমি আমাকে মাফ করো। যদি তোমার ছেলেকে কোথাও দিয়ে আসতে পারো তাহলে আমার মেয়েকে বিয়ে করার জন্য এসো। ওর আমি ছাড়া কেউ নাই, সে কোথায় যাবে বলেন তো? ওরে যে জন্ম দিছে ওর মা, সে ওর সাথে বেইমানি করে ওরে ফেলে চলে গেছে অন্যের হাত ধরে। এখন যদি আমিও চলে যাই, বলতে পারেন সে কার কাছে যাবে? কি নিয়ে বড় হবে আমার ছেলেটা? কি মানুষের মতো মানুষ হবে বলেন? আন্টি, যদি আজ আমি মারা যাই, আমার ছেলেটাই আমার কবরের পাশে গিয়ে কান্না করবে আর আমার জন্য দোয়া করবে। কিন্তু যদি আমি ওরে আজ ছেড়ে দেই, তাহলে আমি মারা গেলেও সে আমাকে গালি দিবে, কান্না তো দূরে কথাই। আন্টি, আজ যদি অনুর একটা ছেলে বা মেয়ে থাকতো, আপনি কি পারতেন এই কথাটা বলতে? অনু কি পারতো ওর সন্তান রেখে আমাকে বিয়ে করতে? কখনোই পারতো না। প্লিজ আন্টি, অনুকে আমার হাতে তুলে দেন, আমরা অনেক ভালো থাকবো। দেখেন। আন্টি চুপ করে রইল। বুঝলাম সে রাজি না, আর অনু মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও বিয়ে করবে না, এবং আমিও আমার ছেলেকে ছেড়ে দিয়ে তারপর অনুকে বিয়ে করব না। তাই সেখান থেকে নিজের বাড়িতে আসার জন্য রওনা দিলাম। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে থাকলো। চোখের পানিগুলো মুছে ফেললাম, কারণ আমরা ছেলে মানুষ, আমাদের কান্না করতে নাই। যদি কান্না করি, মানুষ আমাদের নিয়ে হাসবে, বলবে দেখ ছেলে হয়েও কান্না করতেছে। তাই আমাদের কান্না করাও নিষেধ। আসলে ছেলে হয়ে জন্ম নিলে বোঝা যায় বাস্তবতা কতটা কঠিন। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আজ আর গাড়িতে করে আসার ইচ্ছা ছিল না, খুব ইচ্ছা করতেছিল হেঁটে হেঁটে আসার। বাসায় আসার পর মন খারাপ দেখে আমাকে আতিফ বলল, আব্বু তোমার মন খারাপ কেন? নতুন মা কোথায়? সে কি আসবে না আমাদের বাড়িতে? জানো আব্বু, সবার মা এখন স্কুল থেকে তাদের নিয়ে আসে। আমার মা কবে আসবে? আব্বু কবে আসবে? আমাকেও তাদের মতো স্কুল থেকে নিয়ে আসবে? আমি বললাম সময় হোক, আসবে বাবা, তুমি রুমে যাও। এটা বলে সেখান থেকে রুমে চলে আসলাম। কিভাবে বলবো যে ওর নতুন মাকে আনতে হলে ওরে হারাতে হবে? সে তো আমার কলিজার টুকরা সন্তান, কিভাবে ওরে ছাড়া থাকবো আমি? এরপর ফ্রেশ হয়ে অনুকে কল দিলাম। অনু কল ধরলো। আমি অনুকে বললাম, অনু তোমার মা বাবাকে একটু বোঝানোর চেষ্টা করো প্লিজ। তুমি বলো আমার ছেলেটা আমি ছাড়া কে আছে? তুমি তো সবটা বুঝো, ওনাদের একটু বুঝিয়ে বলো। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ওনারা আমার কথাই শুনেছে না। আম্মু বলে যে এখন এইসব আবেগের বসে, পরে বলছি পরে নাকি আমারই তোমার ছেলে আতিফকে সহ্য হবে না। আমি কি করব বলো? আমি কিছু বলতেছি না, চোখ দিয়ে টপ টপ পানি পড়তেছে, মনটা একদম ভেঙে গেল। কি করব কিছুই বুঝতে পারতেছি না। তখন অনু বলল, চলো ফারহান, আমরা নিজেরাই বিয়ে করে নেই। এই পরিবার আমাদের মেনে নেবে না, আর আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। যা হবার হবে, চলো বিয়ে করে ফেলি। এই বয়সে যদি এইটা করি, সমাজ কি বলবে, মানুষ কি বলবে? কাকে তুমি সমাজ বলছো আর কাকে তুমি মানুষ বলছো? এগুলো কুত্তার থেকেও বেশি খারাপ। কি করেছে এই সমাজ? যখন তোমার বউ পর পুরুষের সাথে পরকীয়া করেছে, তখন কই গিয়েছিল এই সমাজ? একজন ভালো কিছু করতে চাইলে এই সমাজের মানুষ নানান রকমের কথা বলে, অথচ একজন মানুষ এসে বলে যে তুমি এটা করো, তোমাকে দিয়ে এটা হবে। মুখে মুখে সবাই পতিতাকেও ঘৃণা করে। তো রাত হলে তার কাছে কারা যায়? এই সমাজের মানুষেরাই চলে যায়। আমরা বিয়ে করে ফেলি, সমাজ যা ইচ্ছে বলো। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি দেখি তোমার ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করতে পারি কিনা। আর বড় কথা হলো, মিমার সিফাত ও রিলেশনে আছে, তাদের কথাটাও আমাদের ভাবতে হবে। দেখো, আমার মা বাবাকে মানাইতে গিয়ে আমাকে যেন অন্য বেড়ায় বিয়ে করে না নিয়ে যায়। আমি তো আর অন্য কারো হব না। যদি তুমি মানিয়ে রাজি করতে না পারো, ওনারা যদি আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, আমি কিন্তু আত্মহত্যা করবো বলে দিলাম। আশা করি তারা বুঝবে আর মেনে নেবে। দেখা যাবে। এখন রাখি, কালকে তুমি আবার আমাদের বাড়িতে এসো আব্বু আম্মুর সাথে কথা বলতে। ওকে, আল্লাহ হাফিজ। আমি কল কেটে দিলাম আর ভাবতে থাকলাম কি করব। অনুর কথা শুনে বুঝতে পারলাম সে আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু আমার এখন কি করা উচিত? অনুকে কি পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলা উচিত? আসলে আমাদের জীবন এমন কিছু সময় আসে যখন আমরা বুঝতে পারি না আমরা কি করব।
কি করা উচিত। সঠিক ডিসিশন না নিতে পারলে আমাদের জীবনটা সেই জায়গা থেকেই নষ্ট হওয়া শুরু করে। আমি ঠিক এমন পরিস্থিতিতেই আছি। কি করব? অনুকে কি বিয়ে করে ফেলবো নাকি পরিবারকে মানানোর চেষ্টা করব? এইসব ভাবতেছি তখন ওই সিফাত আসলো। আমার রুমে এসে আমাকে বলল, ভাইয়া, তোমাকে কখন থেকে ডাকতেছি, তুমি কিছুই বলছো না যে? আরে শুনতে পাই নাই, ডাকতেছিলি কেন? রাত তো অনেক হয়ে গেল, চলো খাবার খাবে? আতিফ তোমার জন্য বসে আছি, তোমার হাতে না খাওয়াই দিলে নাকি খাবে না? চল। তারপর খাবার টেবিলে চলে আসলাম। সিফাত সবাইকে খাবার বেড়ে দিল। আমি আতিফকে খাওয়াতে শুরু করলাম আর ভাবতে থাকলাম, এই ছেলেটাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? ওরে কে এত আদর করে রাখবে? ভালোবাসার জন্য আমার সন্তানকে আমি কোরবানি দিতে পারবো না, কখনোই না। বাবা, কি হলো? কি ভাবছো? খাওয়াই দাও। আমি আবার খাওয়াতে শুরু করলাম। এরপর নিজেও খাবার খেয়ে আতিফকে নিয়ে রুমে চলে আসলাম। এরপর ঘুমিয়ে গেলাম। সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে অনুদের বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই মিম দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, স্যার, আপনি এই সময়? আন্টির সাথে কথা বলে আসছি অনুর ব্যাপারে। স্যার, এখন আপুকে বিয়ের জন্য দেখতে এসেছে, এখন কিভাবে কথা বলবেন? দেখতে আসতে মানে? আমার খালাতো ভাইয়ের সাথে কালকে রাতে আম্মু খালাকে বলে বিয়ে ঠিক করে ফেলেছে। আজ আপুকে আংটি পরাতে এসেছে। কি বলছো সব? আমি ঠিকই বলছি স্যার, একটু পর আপুকে ওরা আংটি পরাবে। আপনি এখন যান। তুমি সরো, আমার আন্টির সাথে কথা আছে। এই বলে মিমকে হালকা ধাক্কা দিয়ে আমি ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আন্টি বলল, তুমি এখানে কেন এসেছো? আন্টি এইসব কি? আমাকে কয়েকদিন সময় দেন, দেখি আমি কি করব, তারপর আপনারা যা খুশি করেন। কিন্তু আপনি আজ অনুর বিয়ে ঠিক করেছেন কেন? শোনো বাবা, আমার সমাজে মান সম্মান আছে, আর তোমার জন্য তো আমি আমার মেয়ে ঘরে পূজা দিয়ে রাখবো না। এমনিই আমার মেয়ের একটা বিয়ে আগে হয়েছে, এখন যেহেতু ভালো পাত্র পেয়েছি, আর সেটাও যেহেতু আমার বোনের ছেলে, তাই আর শুভ কাজে দেরি করতে চাই না। তুমি এখানে ভেজাল করো না বাবা। দেখেন আন্টি, এইটা ঠিক করছেন না। অনু আমাকে ভালোবাসে, বিয়ে করলে একমাত্র আমাকেই করবে, অন্য কাউকে না। এইভাবে জোর করে বিয়ে দিয়ে 3টা জীবন নষ্ট করবেন না। কিছু হবে না, মেয়েদের বিয়ে হয়ে গেলে পিছনের অতীত সব ভুলে যায়। কয়েকদিন সময় লাগবে, দেখবে তোমাকেও ভুলে গেছে। আমরা মেয়েরা এমনই। তুমি বাবা এভাবে ভেজাল করো না, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। কিন্তু আন্টি, অনু আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া সে বাঁচবে না। এইসব প্রেম করার সময় সবাই বলে, বিয়ে হয়ে গেলে স্বামী সংসার পেয়ে ঠিকই বেঁচে থাকে। তুমি এখন যাও। আমি মাথাটা নিচু করে যেই চলে আসবো, তখনই ওপর থেকে অনু বলল, ফারহান, দাঁড়াও। আমি পেছনে ফিরে অনুর দিকে তাকালাম। অনু আমার কাছে আসলো। আমার কাছে এসে আমার হাতটা ধরে বলল, পরিবার যখন আমাদের সম্পর্ক মেনেই নিল না, আমার জীবনে সুখ আসতে দিবে না, তো এমন পরিবার দিয়ে আমি কি করব? চলো, আমি তোমার সাথে চলে যাব। অনু, তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস? ভুলে যাস না ওর একটা ছেলেও আছে। আপনিও ভুলে যাইয়েন না, আমার আগে একটা বিয়ে হয়েছিল আর স্বামী মারা গেছে। কই, তখন তো আপনার বোনের ছেলে আমাকে বিয়ে করতে আসেনি। যেই শুনছে আপনি অনেক টাকা যৌতুক দিবেন, দৌড়ে চলে আসছে। আর এই মানুষটা আমায় ভালোবাসে, আমার খারাপ সময় আমার পাশে ছিল। সে না থাকলে হয়তো আমি এতদিনে মরেই যেতাম। আর আপনি মা হয়ে বলছেন তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আপনি সব ভুলে যেতে পারেন, আমি ফারহানের ভালোবাসা ভুলতে পারবো না, আর ওরে কষ্টও দিতে পারবো না। আর অন্য কাউকে বিয়ে করলে আমি কখনো সুখী হতে পারবো না, আমি একটা জীবন্ত লাশ হয়ে যাব। আমি অনুর দিকে তাকিয়ে আছি। মানুষ কতটা ভালোবাসলে সবাইকে এইভাবে ত্যাগ করে আমার সাথে চলে আসতে পারে? তখন অনু আমাকে ধমক দিয়ে বলল, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে নিয়ে যাবে না, নাকি আমি এই ছেলেকে বিয়ে করে নিব? চলো।